নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। প্রতিবাদের নামে তাণ্ডব। শুক্রবার ধর্মতলার মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি। 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনি জমায়েত হয়েছিল, অনুমতি ছিল না, আদালতে সওয়াল সরকারি আইনজীবী। ধৃতদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর ধৃতদের মধ্যে মোহাম্মদ আফরোজের তৃণমূল কানেকশন সামনে আসতেই দরজা চরমে পৌঁছেছে। অন্যদিকে আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ফের বেনজির দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ল্যাবের রিপোর্ট, কিন্তু সেই ল্যাবের রিপোর্টে না আছে ডাক্তারের নাম, চিকিৎসকের নাম, না আছে তার রেজিস্ট্রেশন নাম্বার। আর এর পাশাপাশি আপনাদের দেখাবো বিধানসভায় সিএ যে রিপোর্ট পেশ করেছেন ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী, কোন কোন দফতরে দুর্নীতির কি তথ্য সামনে এসেছে এই আলোচনায় আপনাদের সামনে রাখবো। স্টুডিওতে অতিথিদের কাছে সেই সমস্ত বিষয় নিয়ে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো ধর্মতলায় এখনো পর্যন্ত যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের কি তৃণমূল যোগ সামনে আসছে। অভিযুক্তদের অন্যতম হলেন মোহাম্মদ আফরোজ। তার ছবি পাওয়া গেল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে। কি কারণে এই তৃণমূল যোগের অভিযোগ ক্রমশ আরো জোরালো হচ্ছে এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, দেখুন। নিটে প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদ আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব। ধর্মতলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, পুলিশ সূত্রে দাবি তারা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে। যাদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ। এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল যোগের অভিযোগ। গ্রেপ্তারির পর সামনে আসছে তার একের পর এক ছবি আর রিলস ভিডিও, যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে, অতএব জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না। ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়, এমনি সাপোর্টার হতে পারে। যেরকম ভাবে পরিস্থিতি হয়েছিল গত পরশুদিন ধর্মতলা চত্বরে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের দিকে জুতো বোতল তারা ছুটতে শুরু করে, এবং এই আফরোজের নাম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সামনে নিয়ে আসেন। আফরোজ হচ্ছে তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ভালো তৃণমূলের ভালো ছেলে, ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি, কিন্তু দয়া করে ওটা আমাদের ঘাড়ে চাপাবেন না। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় আফরোজকে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পালানোর চেষ্টা করছিলেন তিনি। কোন ছবিতে আবার তৃণমূলের পতাকা হাতে মিছিলের সামনের সারিতে দেখা যাচ্ছে আফরোজের মুখ, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি পোস্টারেও দেখা যাচ্ছে এই মোহাম্মদ আফরোজের ছবি। বিধায়কের গাড়িতে উঠে পড়েছে, মানে যারা জনপ্রতিনিধি, মানে ধরুন এখানে আমার সঙ্গে ছবি তুলতে চাইছে, আমি কি সবার অ্যান্টিসিডেন্টস চেক করে ছবি তোলার মতো কোনো সুযোগ আমার আছে? এই থাগেদের, অপরাধীদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। শুধু তৃণমূল বিধায়কের পাশে নয়, একটি রিলসে ধৃত আফরোজের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কোথাও নিজেকে ডন বলে পরিচয় দিচ্ছে মেটিয়াবুরুজ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এই আফরোজ। কোন রিলস ভিডিওতে আবার লেখা টিম মাফিয়া। পুলিশ সূত্রে খবর, আফরোজের হাতের ওই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকে যে ট্রাভেল মঙ্গাল, এই শব্দটা ট্রাভেল মঙ্গাল অর্থাৎ এলাকায় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে, এবং পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে এই আফরোজ এর কিন্তু পুরনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসও রয়েছে, তেমনটাও কিন্তু পুলিশ পাচ্ছে। ধর্মতলায় হামলাকাণ্ডে ধৃতদের মধ্যে আরও একজন হলেন জামির আহমেদ। যদিও ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন মা। मेरा बच्चा मेरा घर आ जा बहुत बड़ा है। नहीं 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 कुछ नहीं करता हूँ। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না,
তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। অন্যদিকে সিপিএম যোগের অভিযোগ উঠেছে ধৃতদের তালিকায় থাকা ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মালের বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আন্দোলন হতেই পারে, প্রতিবাদ হতেই পারে, কিন্তু আন্দোলনের নামে যদি গুন্ডামি হয় সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। আর যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী, কেউ ছাত্র নয়। সেই জায়গায় একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে বিমল দা। একটা কথা বলি, সেদিন যা ঘটনা ঘটেছে ধর্মতলা চত্বরে, এবং সেই ঘটনার খবর পেয়ে কয়েকজন সাংবাদিক যেভাবে মার খেয়েছিল, আমি নিজে সেদিন পিজি হসপিটালে গিয়েছিলাম। কারণ দীর্ঘদিন এই টেলিভিশন চ্যানেলে আস্তে আস্তেই তোমাদের মতো বহু সাংবাদিকের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যায়। যারা মার খেয়েছিল প্রত্যেককে আমি চিনি, আমি তাদের কাছে যাই, সহানুভূতি জানাই, এইটুকু আমি করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। এবং ওদের মুখ থেকে আমি যা শুনেছিলাম সেটা সত্যি আমার একটু মনে হলো পরবর্তীকালে খতিয়ে দেখে যে এই সেদিনের ঘটনাটা কিন্তু একটা গভীর চক্রান্তের ফল। তার কারণটা কি? একটা অদ্ভুত কোয়ালিশন তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। বাম, উগ্রবাম, এইসব আরশোলা, ওই জামাতি জেহাদি মিলে জোট বেঁধেছে একটাই লক্ষ্যে। এরা জানে পশ্চিমবঙ্গে সরকার যেভাবে এগোচ্ছে আগামী দিনে ওদের মাটি তো এমনিই নেই, একটা ধুলো পাওয়া যাবে কিনা সন্দেহ। এখন একটাই কাজ করার, যেটা বামেরা বিশেষত সিপিএম করে থাকে, সেটা হচ্ছে ব্যাপক হিংস্র আন্দোলন, মানুষকে ভয় পাইয়ে দেওয়া। 67 সালে ওরা একই কাণ্ড করেছে এবং তারা এইটা করে পশ্চিমবঙ্গকে প্রায় কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে। এখন দেখছে যখন পশ্চিমবঙ্গ আবার সামনের দিকে এগোচ্ছে, আবার সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে, এরা আবার ধ্বংসের রাজনীতি শুরু করেছে। আমি একটা কথা প্রশ্ন করি, সেদিন যারা মিছিলের অর্গানাইজ করেছিল এই ভ্যান্ডালিজমের দায় কেন ওরা নেবে না? এক। দুই হচ্ছে, আমার এখানে সন্দেহ প্রকাশ করছি, এই লোকগুলোকে ডেকে আনা হয়েছিল। কেন ডেকে আনা হয়েছিল? কারোর বাড়ি ভাঙড়ে, তার সঙ্গে সিপিএমের জোট পাওয়া যাচ্ছে। কারোর বাড়ি রাজাবাগান, খিদিরপুর রাজাবাগান, ডগ যেখানে আছে, তার সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। কেউ ইকবালপুরে, কেউ রাজাবাজারে, এই জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা হঠাৎ করে মিছিলের খবর পেয়ে চলে এলো, যে ভ্যান্ডালিজম করলো। আমার মনে হয় না ব্যাপারটা এত সহজ। পরিষ্কার ওদের ডেকে আনা হয়েছিল, ওদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, তোমরা গোলমাল বাঁধাও। হাতের কাছে পেয়ে গেছে, সাংবাদিকদের বেধড়ক পিটিয়ে হসপিটাল পাঠিয়েছে। এরা হচ্ছে নৈরাজ্যবাদী একেবারে। এর জন্য আমি আবার বলছি, যারা এই মিছিল ছাড়াই, পারমিশন ছাড়াই মিছিলটা করেছে, তারা দায়ী। তাদের প্রত্যেককে কিন্তু এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। আর ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে হুলিগান, গুন্ডা, ক্রিমিনাল। ফলে এদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তো হবেই, গুন্ডা দমন আইনের বিরুদ্ধে প্রযুক্ত হবে। কিন্তু যারা সেদিন এই মিছিলটাতে এদের ঢুকতে দিয়েছে, আমি মনে করি তারাও সমানভাবে দোষী, তারাও সমানভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে মদত দিয়েছে। তাই এর দায় তাদের নিতে হবে। একটা কথা ওরা ভেবে নিয়েছে যে এই সরকারটা বোধহয় মমতা ব্যানার্জি সরকার বা এটা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, এটা বিজেপির সরকার, যার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই করলে এমন শিক্ষা দেওয়া হবে, একদম কোড আনকোড, ওদের বহু প্রজন্ম মনে রাখবে। এই কারণেই গুন্ডা দমন আইন করা হয়েছে। গুন্ডা দমন আইন প্রযুক্ত হবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটানোর কোনো সাহস না পায়, সেই ব্যবস্থা নেওয়া হবে। বেশ, বিমল শঙ্কর নন্দ বলছেন যে এই ঘটনার জন্য, হিংসার ঘটনা ঘটিয়েছে যারা এবং যারা আয়োজন করেছে, তাদের দায়িত্ব নিতে হবে। সমানভাবে দায়িত্ব কি তৃণমূল কংগ্রেসও এড়াতে পারে? কারণ এই মোহাম্মদ আফরোজ, আমি পরপর ছবিগুলো আপনাদের সামনে রাখবো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এলাকার তৃণমূল বিধায়কের নির্বাচনী প্রচারে তিনি রয়েছেন। এমনকি তার ছবি রয়েছে, নিচে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কার্যত। অতএব তৃণমূল কংগ্রেস এই ধরনের হিংসার ঘটনার দায় কি এড়াতে পারে? সরাসরি তৃণমূল যোগের অভিযোগ সামনে আসছে। অর্ণব সাহা। দেখুন, সেদিনকে যে আন্দোলনটা হয়েছে, সেদিনকে যে ছাত্র বিক্ষোভটা হয়েছে, সেই ছাত্র বিক্ষোভের যে নেতৃত্ব বা সেটার যে কল, সেটা তো তৃণমূল কংগ্রেস দেয়নি। সেটা বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র যুব সংগঠন, তার সঙ্গে ওই দিন আরেকটা মিছিল হওয়ার কথা ছিল। ককরোচ জনতা পার্টির যে কলকাতা শাখা, তাদের একটা মিছিল হওয়ার কথা ছিল কলেজ স্ট্রিট থেকে। সেই মিছিলটার অনুমতি পাওয়া যায়নি। তার ফলে এটা হতে পারে যে সেই মিছিলেরও কিছু লোকজন ওই মিছিলে চলে গিয়েছে, সেই জিনিসটা হতে পারে। কিন্তু আজকে দেখুন, এই যে একটু আগে বিমল দাসকে বললেন যে দায়িত্ব নিতে হবে, তো দায়িত্ব নিতে হবে, সেটার দায় তো বামেরা নেবে কিনা সেটা তো সৈকতে প্রতিনিধির কাছে আমি আলাদা করে আসবো, কিন্তু তৃণমূল কংগ্রেস কি দায় এড়াতে পারে? না, তৃণমূল কংগ্রেস তো ডাকেই নেই মিছিল। এই মিছিলটা সেদিনকে তো অর্গানাইজ তৃণমূল কংগ্রেস করেইনি।
এবং না, আমি বলছি এই যে আফরোজ যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে অর্ণবদা, তাদের মধ্যে এই আফরোজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আফরোজকে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধির প্রচারে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং সেখানে পর্যন্ত তাকে দেখা যাচ্ছে, তারপরেও তৃণমূল বলবে কোনো দায় নেই। আপনি একদম স্পষ্ট করে দুটো নাম বললেন। একজন হচ্ছে যে তাকে প্রচারে দেখা যাচ্ছে, যার প্রচারে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন আব্দুল খালেক মোল্লা, নেটিয়া বুরুজের জিতেছেন। তার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি উল্লেখ করলেন, কিন্তু আব্দুল খালেক মোল্লা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তিনি তো রয়েছেন হচ্ছে অন্য শিবিরে। নির্বাচনী প্রচার যখন হচ্ছে তখন কি এই তৃণমূল ওই তৃণমূল ছিল নাকি? তখন তো একটাই তৃণমূল। কম্প্রোমাইজ করে নিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে। সুতরাং যদি আব্দুল খালেক মোল্লার সঙ্গে যদি এই ক্রিমিনাল লোকটিকে দেখা যায় বা এই খারাপ লোকটিকে দেখা যায়, তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব সেই বিধায়ককে নিতে হবে। এইটা আপনি একটা দিক বলছেন, নির্বাচনী প্রচারে যখন দেখা যাচ্ছে, যখন নির্বাচনী প্রচার তখন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কোথায় ছিল? একটাই তো তৃণমূল কংগ্রেস, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন একটা জিনিস দেখুন, তাহলে যার হয়ে প্রচার করেছে সে এখন যে শিবিরে রয়েছে তার প্রেক্ষিতেই তো তার উপর ব্যবস্থাটা নেবেন, বা সেই যে বিধায়ক যিনি এখন বিধায়ক হয়েছেন তার বিরুদ্ধে তার ব্যবস্থা নিন। যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? যে আপনার সঙ্গে যাকে দেখা গিয়েছে সে এরকম গন্ডগোল করেছে, তাহলে এর দায়িত্ব আপনি নেবেন না কেন? আপনার সঙ্গে তো তাকে দেখা গেছে, একে তো দেখা গেছে যার সঙ্গে তিনি এখন শাসক দলের ঘনিষ্ঠ, তিনি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। আমি বলছি বিচিত্র যুক্তি, যখন ভিড় হবে তখন বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সবাই আসছেন, আর যখন হামলার ঘটনায় অভিযোগের তালিকায় নাম উঠবে তখন বলবেন যে দায় তার নয়। যখন এরকম একটা বড় যখন মিছিল হয়, সেই মিছিলে ওই দিনকে প্রায় লক্ষাধিক মানুষ ছিল, সেই মিছিল যখন হয় সেই মিছিলের কন্ট্রোল বহু সময়, সেখানে বহু বাইরের লোক চলে আসতে পারে। এবং কেন তারা আসছে, এই যে লোকগুলো এসেছে, এই লোকগুলো এই মিছিলের যে উদ্দেশ্য, এর যে ন্যায়সঙ্গত আন্দোলনের উদ্দেশ্য, সেই আন্দোলনের উদ্দেশ্যটাকে কোথাও এটাকে মানে মেলাইন করবার জন্য আসছে কিনা, এর পিছনে আর কি রয়েছে, সেগুলো তো অবশ্যই দেখা দরকার। তৃণমূল কংগ্রেস এই মিছিলে ডাক দেয়নি, সুতরাং তৃণমূল কংগ্রেস এই মিছিলের দায় নেবে না। কেন নেবে, কিসের জন্য? এক নম্বর। দু নম্বর হচ্ছে, আমি তো বললাম আব্দুল খালেক মোল্লা এখন কোথায় আছেন? আব্দুল খালেক মোল্লাকে ধরপাকড়, এই ছেলেকে ধরা হয়েছে, আব্দুল খালেক মোল্লাকে আপনারা জিজ্ঞেস করা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যে আপনি একে কি করে চিনলেন, কি করে আপনার মিছিলে এলো, একে আপনি কতটা চেনেন, সে বলুক, তিনি বলুন। আপনারা তো সেটাও দেখিয়েছেন, তিনিও একরকম ভাবে উত্তর দিয়েছেন, কিন্তু তাকে আরো জিজ্ঞেস করা হোক যে তিনি কি পাঠিয়েছেন, একে কে পাঠিয়েছে। এই যে তৃণমূল আপনি বলে দিচ্ছেন এরকম করে, এরকম অসংখ্য মানুষ তৃণমূলের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রচার অভিযানে হয়তো থাকে, কিন্তু তাদের মধ্যে কেউ গিয়ে ভ্যাঙ্গালিজম করছে, সেটা কি কোনো দল কি তার দায় কি করে আপনি দায়টা দিতে পারেন? সে তার নিজের স্বভাব অনুযায়ী কাজটা করেছে। সে যদি এই কাজটা করে থাকে, সে কোথাও মেলাইন করতে চেয়েছে এই আন্দোলনটাকে। এই আন্দোলন একটা ন্যায়সঙ্গত আন্দোলন, গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে। মানে কোথাও গিয়ে দেখালো অর্ণবদা যে এই মোহাম্মদ আফরোজ যখন নির্বাচনী প্রচারে রয়েছেন তখন আমাদের কর্মী, মানে তৃণমূলের কর্মী, কিন্তু যখন সে হামলা চালালো, অশান্তি করলো একটা মিছিলে গিয়ে, তখন আমাদের কারোর দায় নেই, অর্থাৎ তৃণমূলের কারোর দায় নেই। অর্ণবদা যেটা বলতে চেয়েছেন, দেখুন এই যে নিট কাণ্ডের প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলির মিছিল ঘিরে ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হলো শুক্রবার, সেই ঘটনায় ধৃতদের কয়েকজনের সিপিএম যোগ নিয়ে শুরু হয়েছে শোরগোল। ধৃত এক যুবকের বাবার দাবি ছেলে সিপিএম সমর্থক, ঘটনায় জড়িত নয় দলের কেউ, দাবি করেছে সিপিএম। এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। দেখুন। পুলিশকে লক্ষ্য করে জুতো, ইট থেকে জলের বোতল, পাল্টা চলে লাঠি, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদেরও। শুক্রবার নিটকাণ্ডের প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলির মিছিল ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। সেই অশান্তির ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনই এসএফআই এর রাজ্য সম্পাদক দাবি করেছিলেন অশান্তিতে দলের কেউ জড়িত নন। অগুন্তি ছাত্রছাত্রী যখন ডোরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। যদিও ধৃতদের কয়েকজনের সিপিএম যোগ ঘিরে এখন শুরু হয়েছে শোরগোল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল, তার পরিবার সিপিএম সমর্থক। শুক্রবারের ঘটনায় এই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাবা স্বীকার করেছেন ছেলে সিপিএম সমর্থক। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিল এসেছিল। স্টুডেন্ট জহিরুদ্দিন নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না। এখন নিটের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়াই হয়েছে। দিচ্ছে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে না। আচ্ছা, এই জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। পার্টি করতো? কোন পার্টি? পার্টি উনি সিপিএম করতেন। সিপিএম থেকে কি এসে বলেছিল যে ওদের মিছিলে যেতে হবে? এমন কিছু শুনিনি। এইবারে ভোটে কার জন্য কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিক। ওই নামে কোনো পার্টির সদস্য আমাদের আছে বলে আমার জানা নেই, সম্বোধন নেই।
কিন্তু এটা ঠিক 14 জন যদি মানুষ সব মিলে ধরা পড়ে তার মধ্যে একজন আধজন সিপিএম এর সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? সিপিএম আছে রে বাবা, সমাজে থাকবে না কেন? ঘটনায় সিপিএমকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে সিপিএমও। যারা দেশ বিরোধী শক্তি করে মাথা ছেড়ে দিয়েছে, আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে। ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। কদিন আগে তো বলছিলেন সিপিএম সহ সবাই আমাদের সঙ্গে আসুন, আমরা একসাথে জোট বেঁধে হাতে হাত ধরে কত কিছু বলছিলেন। তো দেশদ্রোহী জানলে তখন বলেছিলেন কেন? নাকি যেদিন বলেছিলেন তার আগে দেশপ্রেমিকা পরে দেশদ্রোহী হয়ে গেল? যারা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা পালন করেননি, বরং পারলে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা দেশপ্রেমিক বনবার চেষ্টা করতে পারেন, কিন্তু ইতিহাসের খাতায় তা মান্যতা পাবে না। পুলিশ সূত্রে দাবি, ধর্মতলায় অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূলত সাংবাদিকদের মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অশান্তি পাকানোর অভিযোগে। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা এই প্রতিবেদনেও শুনলেন সুজন চক্রবর্তী, তিনি যেটা স্পষ্ট বলছেন যে 14 জন যদি সব মিলে ধরা পড়ে সেখানে একাধজন সিপিএম সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? তাহলে সৈকত, ঠিক যে ধৃত এই মোহাম্মদ আফরোজের জন্য তৃণমূল যেরকম দায় নিচ্ছে বা দায় নিতে হবে তৃণমূলকে, সেরকম ভাবে এই যে তোমরা যে মিছিলের অনুমতি পেয়েছিল, সেই মিছিলে যেভাবে হামলা চললো, সেই হামলার দায়িত্ব তোমাদের নিতে হবে। আমরা কখনো অস্বীকার করেছি এরকম একটা অপ্রীতিকর ঘটনার জন্য আমরা দায় এড়িয়ে গেছি? ঘটনা ঘটবার 2 ঘন্টার মধ্যে ছাত্র নেতারা প্রেস কনফারেন্স, প্রেস বিবৃতি করেছে, গতকাল ভিডিও ফুটেজ দিয়েছে, এবং বহু সাংবাদিক, তোমার বহু সতীর্থরা, তারা একাধিক স্বনামধন্য সাংবাদিক, তারা সমাজ মাধ্যমে লিখেছে, যারা আয়োজক তাদের জন্য বহু সাংবাদিক সেদিন রক্ষা পেয়েছেন, এবং তারা কেউ এখনো অবধি সোশ্যাল মিডিয়ায় আয়োজকদের বিরুদ্ধে একটাও কোনো অভিযোগ করেনি। স্বাভাবিকভাবে বিজেপিরও, আমি গতকাল তোমার এই স্টুডিওতে বসে সুকান্তবাবুর বক্তব্য শুনছিলাম, তিনিও বলেছিলেন যে আয়োজক ছাত্র নেতারা তারা এর পেছনে নয়, এর পেছনে সমাজবিরোধী ক্রিমিনালদের হাত রয়েছে। আমরা তো একবারও দায় এড়াচ্ছি না, আমরা বলছি বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। আমি তো সরাসরি অভিযোগ করব, গতকাল বলে গেছিলাম, আজকে তোমাদের ভিডিও ফুটেজ দেখে সরাসরি স্পষ্টভাবে বলছি, এর পেছনে বিজেপির গুন্ডাদের হাত রয়েছে। এই খালেক মোল্লা, এই তো ভালো তৃণমূল, এর সঙ্গে যদি জামাতি কানেকশন থাকে, মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল জিহাদিদের পার্টি, জামাতিদের পার্টি, তাহলে সেই জিহাদি জামাতি দলের এমএলএদের সঙ্গে রাত্রিবেলা কলকাতায় বাইপাসের ধারে হোটেলে মুখ্যমন্ত্রী মিটিং করছিলেন কেন? সমাজ বিরোধী ক্রিমিনাল বললে তাদের তো একজন সিপিএম এর সদস্য, সিপিএম কর্মী। একদম, আমি তো বলছি 14 জন যদি ধরা হয় তার মধ্যে 1 জন 2 জন তারা সমাজ বিরোধী কিনা, ভাঙড়ের ওই ছেলেটির ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এখন অবধি তোমাদের রেকর্ডও তো নেই। হতেও তো পারে যে 12 জন 10 জনের পর 2 জন একদম সাধারণ, যাদের কোনো অপরাধ হয়নি হয়তো, তাদেরকেও সরকার তাদের মধ্যে সিপিএম হলে সাধারণ আর বিজেপি হলে গুন্ডা। না, একদমই বলছি না। বিজেপি তুমি স্বীকার করছো, তার মানে আফরোজ বিজেপি। না না, এই যে তুমি এক্ষুনি আগে বললে বিজেপি গুন্ডা, আমি বলছি বি ভেরি স্পেসিফিক সৈকত, সেটা হচ্ছে সমাজ বিরোধী। আচ্ছা, সুজন চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম, তিনি বলছেন যে সিপিএম আছে, সমাজে থাকবে না কেন? 100 বার সিপিএম সমাজে থাকবে, কিন্তু সমাজ বিরোধীদের তালিকায় সিপিএম থাকলে তার দায় সিপিএমকে তো নিতে হবে। এই যে মোহাম্মদ জহিরুদ্দিন মাল, তার বাবা বলছেন যে সিপিএম করতো, অতএব এই 14 জন যাদের ধরা হয়েছে তাদের মধ্যে একজন জহিরুদ্দিন মাল, তাহলে এই একজন সমাজ বিরোধী বলে যার বিরুদ্ধে অভিযোগ, গুন্ডামি করেছে সেদিন বলে যার বিরুদ্ধে অভিযোগ, তার দায়ও সিপিআইএম কে বা বামেদের সমানভাবে নিতে হবে। তো আমরা কেউ দায় এড়িয়ে যায়নি, পরিষ্কার স্পষ্টভাবে বাংলায় বলছি, যদি ওই ছেলেটির বিরুদ্ধেও কোনো তথ্য প্রমাণ সরকারের কাছে থাকে, আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সরকার নিক, এই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না। ওই নামে আমাদের সিপিআইএম দলের কোনো পার্টির সদস্য ওখানে নেই, কোনো বামপন্থী দলের কোনো পার্টি মেম্বার ওখানে নেই। আমি স্পষ্ট, আমি এক লাইন শুধু বলিনি, আমি বলছি তুমি ঘটনাটা আরেকটু যদি অন্য অ্যাঙ্গেলে ভাবো, যে এই 70,000 লক্ষাধিক মানুষের ভিড়ে কারা এই 70 জনকে চিহ্নিত করে মেটিয়াবুরুজের এমএলএ, তৃণমূলের ভালো তৃণমূলের এমএলএ কে কন্ট্যাক্ট দিয়েছিল ওই দিন মিছিলে ঢুকে মিছিলের মোটিভকে চেঞ্জ করবার, এর সঙ্গে বিজেপি সরাসরি যোগ নেই। আমি বলছি আমাদের ছাত্র নেতারা ভিডিও ফুটেজ দেখিয়েছে, গত পরশু দিনের মিছিলে মৌলালী যুব কেন্দ্রের সামনে ফায়ার ব্রিগেডের গাড়ির ওপরে উঠে বিজেপির পতাকা নিয়ে কারা ইট ছুটছিল, তারা সমাজ বিরোধী নয়? তারা গ্রেপ্তার হবে না কেন? ওই দিন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? ওখান থেকে ইট ছোড়া হবে? তারা কেউ শুক্রবারই নয়, তারা তো কোনো বিশেষ ধর্মের সম্প্রদায়ের নয়। তার মানে বিজেপি হলে গুন্ডা দমন আইন নয়,
বিরোধী হলে গুন্ডা দমন আইন, আমরা তো এই কারণেই বলেছিলাম যে গুন্ডা দমন আইন নয়, ওটা আসলে বিরোধী দমন আইন। সরকার ভয় পেয়েছে, আসল ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে। বিমল দাই জামাতি জিহাদি এত কথা বলছেন, তাহলে এই জিহাদি জামাতিদের কথাগুলো আলোচনা করলেন কেন? দিল্লিতে ককরোচদের সঙ্গে আপনার নেতারা মিটিং করলো কেন? আপনার শিক্ষামন্ত্রী ভয়ে পালিয়ে গেল কেন? 56 ইঞ্চি রাত্রিবেলা মাঝরাত্রে ভিডিও বার্তা দিল কেন? আপনারা ভয় পেয়েছেন, তার জন্য তীব্র আক্রমণ করছেন। আর যত আক্রমণের ঝাঁজ বাড়বে তত ছাত্রদের জেদ বাড়বে। কথা বলি। প্রথম কথা, সুজন চক্রবর্তী উনি স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলেছিলেন। কলকাতা ময়দানে সুরাবর্দির সঙ্গে যে কমিউনিস্টরা মিটিং করেছিল, যারা বলেছিল আগে ভারত ভাগ হবে পরে ভারত স্বাধীন হবে, ওই দেশদ্রোহী ক্রিমিনাল মেন্টালিটির লোকেরা জেনে রাখুক যে বিজেপি একটি জাতীয়তাবাদী দল। এক। দ্বিতীয়, আমি শেষ করে, আমি কিন্তু ডিস্টার্ব করি তাহলে তোমার কথাই বলতে দেবো না। দ্বিতীয় কথা হচ্ছে, আবার আমি বলছি, সেদিন যারা মিটিং অর্গানাইজ করেছিল সে বামফ্রন্টের বড় দল সিপিএম বা বামফ্রন্টের অনামা যে দলগুলো সব উঠে টুটে গেছে, সৈকতের মতো দু একজন শুধু এসে টিভিতে মুখ দেখায়, সেই দলগুলো হোক না কেন, দোজ হু আর দ্য অর্গানাইজার্স তাদের এই দায়িত্ব নিতে হবে। ওই যে এসএফআই এর অকাল পক্ষ ছেলেটি বলল এর মধ্যে বিজেপি রয়েছে, ওকে প্রমাণ করতে হবে। এরা প্রত্যেকে হচ্ছে বেসিক্যালি ক্রিমিনাল মাইন্ডসেটের লোক। এরা একদম সুস্থ সমাজ কেউ চায় না। এরা চায় যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপিকে আর কিছুই করতে পারবে না, নিজেরা দলগুলো উঠে গেছে, এবারে মারপিট করে মানুষের মধ্যে ভয় দেখাবে, সাংবাদিকদের পেটাবে এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষকে পেটাবে। এদের লক্ষ্য এটাই। ফলে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা না নিলে এরা কিন্তু বেড়ে যাবে। তাই আমি বলছি, এদের স্রেফ কোমরগুলো ভেঙে দিতে হবে এবং এদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে যে আমরা কিন্তু যারা সুস্থভাবে মিছিল করবে তাদের পক্ষে, তাদের মিছিল করতে দেওয়া হবে। কিন্তু মিছিলের নামে এই সিপিএম এবং তার সঙ্গে তার ওই ছোটখাটো দলগুলো যা করেছে, এরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তারপর নিজে অন্যায় করে যেভাবে বিজেপি সেই মিছিলের যারা আয়োজক তাদের কিন্তু সমানভাবে এই দায়টা নিতে হবে। কিন্তু আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। যেভাবে সেদিন হিংসার ঘটনা ঘটলো, সলিলদা আপনারা যদি না থামেন সলিলদা আমার কথাই শুনতে পাবেন, আমি দুজনকে থামালাম। আমি বলি সলিলদা, গত শুক্রবার যেভাবে হিংসার ঘটনা ঘটানো হলো, অভিযোগ উঠলো ইট ছোড়া হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, একটা প্রতিবাদ। সেই প্রতিবাদটাকে কাজে লাগিয়ে কোথাও কি আপনার এটা মনে হচ্ছে না সলিলদা পুরোটা অত্যন্ত পরিকল্পিতভাবে গোটা ঘটনা ঘটানো হয়েছে এবং এই হামলার ঘটনা ঘটানো হয়েছে? মানে আমি বলছি ওয়েল এক্সিকিউটেড প্ল্যান সেদিন ইমপ্লিমেন্টেড হয়েছে, এটা কি আপনার মনে হচ্ছে না? এটা সংগঠিতভাবে হয়েছে। দেখো, এখন তো তোমার যারা মিছিলের অনুমতি পেয়েছিল তাদের তো দায় এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো ফাঁক ফোকর নেই যে তারা নিজেদের দায়িত্ব সার্ক করে বেরিয়ে যাবে। আমি শুধু একটু আপনার সঙ্গে সাপ্লিমেন্ট করি, সলিল আমি শুধু আপনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি। আমি দর্শকদের মনে করাবো, আরজি করে যেদিন ভাঙচুরের ঘটনা ঘটলো, দর্শকেরা নিশ্চয়ই ভুলে যাননি যে সেদিন রাত দখল ছিল এবং সেটা 14ই আগস্ট গভীর রাত ছিল, যখন রাত দখল চলছে একদিকে। খেয়াল করুন, সারা রাজ্য সেদিন ওই আরজি করের অভয়া যাতে বিচার পায়, সারা রাজ্য এবং দেশ একেবারে রাস্তায় নেমেছিল। সেই সুযোগটাকে ব্যবহার করে সেদিন আরজি করে ভ্যান্ডালিজম চালানো হয়েছিল। অর্থাৎ সেদিনও প্রশ্ন উঠেছিল যে অত্যন্ত পরিকল্পনা করে এই একটা প্রতিবাদ মিছিলকে সামনে রেখে সেদিন সেই একটা ভাঙচুরের ঘটনা, তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছিল। সেই একই জিনিসটি সলিল আপনার মনে হচ্ছে শুক্রবার ঘটেছিল? পেছন থেকে ছুরি মেরেছিল এই বামপন্থী, সলিল ভট্টাচার্য দিয়েছিল আন্দোলনটাকে। দেখো, আজকে দায়িত্ব যারা মিছিলে অনুমতি পেয়েছিল তাদের এই দায়িত্ব নিতে হবে। এই আফরোজকে মেটিয়া বুরুজের এমএলএর সঙ্গে, তৃণমূলের এমএলএর সঙ্গে তার ছবি দেখা গেছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি রয়েছে। ও তো হ্যাবিচুয়াল অফেন্ডার, ওর নামে সিরিজ অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে এলাকাতে। ভাঙরের যে ধরা পড়েছে, সে বলছে তার বাবা বাড়ির লোক বলছে সে সিপিএম করে। তাকে কে ডাকলো, ওখানে কিভাবে গেল, কে তাকে ওখানে নিয়ে চলে গেল ডরিনা ক্রসিংয়ে? ডরিনা ক্রসিং থেকে শুরু করে পুলিশকে, সরকারি আধিকারিকদের আক্রমণ করেছে, সাংবাদিকদের আক্রমণ করেছে, জুতো মেরেছে, ইট ছুঁড়ে, ব্রিক ব্যাটিং করেছে, বোতল ছুঁড়েছে। সাংবাদিকরা তাদের নিজেদের কর্তব্য সম্পাদন করছিল, তাদের ধরে পিটিয়েছে, তারা হসপিটালাইজড হয়েছে। এই যে তার মানে কি, তাদের একটা ক্রিমিনাল কনস্পিরেসি এর মধ্যে আছে, একটা চরম গভীর ষড়যন্ত্র আছে। এখন তো বললে হবে না, কে দেখেছে?
যে বিজেপির পতাকা হাতে কেউ গন্ডগোল করছে, মারপিট করছে? ওখানে আমরা ভিডিও পাবলিশ করেছি সোনালী মোড়ে কি করে এই ঘটনা হচ্ছিল বিজেপির ঝান্ডা নিয়ে। তুমি কথা বলবে তোমার সময়, আমি আপনাকে বলে না তোমার সময় কথা বলবে। আরে অদ্ভুত, আপনি প্রশ্ন করছেন উত্তর দেব কে দেখেছে? ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় আমি সলিল ভট্টাচার্যকে শুধু বলতে অ্যালাউ করছি। সলিল, একটা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখাতে বলো। তুমি তোমার এআই জেনারেটেড তুমি ভিডিও দেখাচ্ছ না, কি দেখাচ্ছ? এআই জেনারেটেড হলো তোমার কাছে করুক। সেটা তো বিজেপি নয় যে জামাতের পোস্টার এআই করে বানাবে, এ তো বিজেপি নয় যে বারুইপুরের ঘটনা। না সে তো পোলিং এজেন্ট সৈকত আমি আবার বলছি, সৈকত সলিলদাকে বলতে দাও। একটু সলিলদাকে শেষ করতে দাও, তোমার সময় কেউ বলেনি। নিতে আসবে, তাদের ইন্টারোগেশন করা হবে, সেখান থেকে আসল ঘটনাটা আনার্থ করা হবে। এখন তুমি তোমার নিজস্ব ভিডিও দেখাবে আর সেটা আমাকে মেইন চ্যানেলে বসে সেটা শুনতে হবে এবং সেটা বিশ্বাস করে আমার বক্তব্য রাখতে হবে। আজকে মেইন স্ট্রিম মিডিয়া একটা তুমি দেখাও যেখানে হয়েছে ভ্যান্ডালিজম করেছে, পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে, মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার ডিস্টার্ব করেছে, প্রত্যেকের এগেনস্টে একদম মানে যারা যারা ছিল, যাদের সঙ্গে দূর দূরান্তরে কোনো নিট পরীক্ষার ছাত্র শিক্ষা কোনো সম্পর্ক নেই, তারা ওখানে এলো কি করে? সেই ইনভেস্টিগেশনে কিন্তু পুলিশকে আনাট করতে হবে। দরকার হলে এই ঘটনার সিট তদন্ত করতে হবে। অ্যাকচুয়াল পারপিটেটর বা কালপিট বা যারা ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কাদের আছে তাদেরকে ফিক্স আপ করতে হবে এবং তারপরে দরকার হলে প্রয়োজনে যদি সেটা দেখা যায় যে এরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এই গুন্ডা আইন প্রয়োগ করতে হবে। 1 বছর আনইন্টারাপ্টেডলি তাদের কাস্টডিতে রাখতে হবে। এটা আমার দাবি, এই সরকারের কাছে আমার দাবি। সে ঋতব্রত তৃণমূল হোক আর কালীঘাট তৃণমূল হোক, যেই হোক, তার তৃণমূলের যোগ পাওয়া গেছে কি সিপিএম এর যোগ পাওয়া গেছে, আমার আই ম্যাটার্স লিটল টু মি অ্যাজ এ রিটায়ার্ড পুলিশ অফিসার। কিন্তু আমি বলতে চাইছি যে যারা এই ক্রাইমটা করেছে, যে ঘটনাটা করেছে, পুলিশ অফিসারদের অ্যাসাল্ট করেছে, গুরুতর আহত করেছে, সাংবাদিকদের আহত করেছে, তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে হবে টু স্টপ রেকারেন্স অফ দিস টাইপ অফ ইনসিডেন্ট, যাতে ভবিষ্যতে কোনোদিন এই রকম ঘটনার কোনো পুনরাবৃত্তি যাতে না হয় এই পশ্চিমবাংলাতে। একেবারে যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে, যেরকম সলিলদা বলছিলেন। শুক্রবার নিটকাণ্ডের প্রতিবাদের মিছিল ঘিরে যেভাবে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ডোরিনা ক্রসিং এ, সেই অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 1 ডজনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা দাবি, ধৃতরা কেউই ছাত্র নন, কিন্তু সকলেই শুক্রবারের মিছিলে এসেছিলেন। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ গোটা ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন তারা। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইতিমধ্যেই। দেখুন, শান্তিপূর্ণ আন্দোলনে আচমকা অশান্তি, জুতো বোতল বৃষ্টি তো বটেই, উঠেছিল পাথর ছোঁড়ারও অভিযোগ। হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদের। শুক্রবার নিট কাণ্ডের প্রতিবাদের মিছিল ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হলো ডোরিনা ক্রসিং। সেই অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 1 ডজনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন, তাদের মিটে গেল। ধৃতদের এদিন ব্যাংশাল আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, সিপিএম, এআইডিএসও সহ আরও বেশ কিছু ব্যানারে বেআইনি জমায়েত করা হয়েছিল। ওরা অনুমতি চাইলেও সেই অনুমতি দেওয়া হয়নি। উত্তেজনামূলক বক্তব্য দিতে শুরু করেছিলেন। এরপর পুলিশ আর সংবাদ মাধ্যমের কর্মীরা আহত হলেন, কারণ লাঠি চালানোর পাশাপাশি বোতল পাথর ছোড়া হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। আইন মেনে আন্দোলন করার পাশাপাশি শান্তি রক্ষা করাও উচিত ছিল, যেটা ওরা করেননি।
ধৃতদের হেফাজতে চেয়ে সরকারি আইনজীবী আরও জানান 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় 121-এর 1 ধারায় মামলা রুজু করা হয়েছে, এটা জামিন অযোগ্য। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু হয়েছে। এছাড়াও 10 বছরের সাজা হয় এমন ধারাও রয়েছে। 9-এর 15 ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অন্যদিকে জামিনের আর্জি জানিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, যারা গ্রেফতার হয়েছেন তারা দেশবিরোধী নন, তারা জঙ্গি নন। ডোরিনা ক্রসিংয়ে মিটিংয়ের অনুমতি ছিল, পুলিশ ছিল, তাও বলা হচ্ছে যে প্রভাবিত করা হচ্ছিল বা উস্কানি দেওয়া হচ্ছিল। প্লাস্টিকের বোতল নাকি বাজেয়াপ্ত হয়েছে, সেটা বিপজ্জনক অস্ত্র নয়। পুলিশ আহত হননি, সাংবাদিক আহত হয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আরও দাবি করেন, দিল্লিতে কেন্দ্র সরকার সব এফআইআর তুলে নিয়েছে, তাহলে কি রাজ্য সরকার কেন্দ্রকে মানে না? ধৃতদের হেফাজতে রাখার মতো কিছু হয়নি। বিষয় আমরা তুলে ধরিয়ে দেখালাম, এফআইআরের বাইরে অতিরিক্ত মাত্রায় অবাঞ্ছিত কথাবার্তা বিভিন্ন ইস্যু ধরে ধরে তুলেছেন। মঙ্গলবার পর্যন্ত ইনভেস্টিগেশনের স্বার্থে রাখা হলো। মঙ্গলবার এই আসামিদের কোর্টে প্রোডাকশন হবে, ওই দিন বেলের আবার জামিনের কথা বিবেচনা করে। 14 জনই থাকবে। সব পক্ষের বক্তব্য শোনার পর ধৃতদের 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমাকে কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারি। এটা উনি আছে। অশান্তির ঘটনায় আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর শনিবার রাতে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন গড়েয়ার বাসিন্দা শেহবাজ খান, রাজাবাগান এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ সলমান হোসেন ও ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, এবিপি আনন্দ। শুক্রবার ধর্মতলায় যে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, কিছুক্ষণ আগে সলিলদা বলছিলেন যে একদম ওয়েল এক্সিকিউটেড প্ল্যান। রবীন্দ্রনাথ বাবু, মানে এটা কি সামনে আসবে যে এই যে পরিকল্পনা করে ঘটনাটা ঘটানো হলো তার মাথায় কারা রয়েছে, ঠিক কি উদ্দেশ্য রয়েছে? একটা ন্যায়সঙ্গত দাবিকে কেন্দ্র করে একটা মিছিল, সেটাকে কারা এরকম হিংসাত্মকে পরিণত করলো? একদমই, এটা আসা তো ভীষণভাবে উচিত। দেখুন, সেদিনের একটা বিরাট জমায়েত হয়েছিল, পুলিশ যথেষ্ট সংযত আচরণ করছে, যা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, যথেষ্ট সংযত আচরণ করছে। হঠাৎ করে পুলিশ এবং সাংবাদিকদের দিকে এই রকমভাবে ধেয়ে গেল, এটা তো খুব একটা মানে আইসোলেটেড একটা বিচ্ছিন্ন একটা ঘটনা বলে চিহ্নিত করা যায় না। এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটা বড় পরিকল্পিত চক্রান্ত আছে, এটা পরিষ্কার। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই প্রথম আমি দেখলাম বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নামগুলো করেছেন, অন্তত 2-3টে নাম নিয়ে কারোর কোনো মতভেদই নেই। মানে এখানে তো মোহাম্মদ আফরোজ যে একজন নামকরা ক্রিমিনাল, এই যে ব্যাপারটা, এটা সবাই, সমস্ত দলই তারা মেনে নিচ্ছে এবং তারা বলছে অপর দলকে, সে ঋতব্রত তৃণমূল বলছে যে আমরা পাশে এমএলএর পাশে দাঁড়িয়েছে বলে আমরা করতে পারি না। এরা সিপিএম তো প্রথমেই বলে দিয়েছে না, ও আমাদের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলছে আমাদের সঙ্গে তো নেই, তাহলে আমরা কেন করব? এই যে একটা মানে গুন্ডা দমন আইন প্রয়োগ করবার জন্যে যার নাম বলা হলো, তার ক্ষেত্রে একটা মতৈক্য হলো, এটা কিন্তু একটা ভালো বার্তা যে এই ক্ষেত্রে কিন্তু বিরোধীদের দমনের জন্য নয়, যে যাকে ধরা হয়েছে তার সম্পর্কে সবকটি দল কোনো না কোনোভাবে মতৈক্য প্রকাশ করছে। এই লোকটি কোনোভাবে ওই মিছিলে তার নিট পরীক্ষার্থীদের জন্য মানে সহমর্মিতা প্রকাশ করতে আসেনি, বা তাদের দাবিকে যথাযথভাবে যে কেন্দ্র সরকার মান্যতা দেয় তার জন্য আসেনি। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল। এটা নিয়ে এদের মধ্যে আর কোনো মতভেদ নেই। কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দায় ঝেড়ে ফেলার। দায় ঝেড়ে ফেলা, তাহলে দায় ঝেড়ে আমাদের নয়, দায় অপর পক্ষে। এইটাই বলতে চাইছি, দায় ঝেড়ে ফেলার, প্রত্যেকেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে। তার মানে কি? তার মানে একটা জায়গায় মতৈক্য হয়েছে যে মুখ্যমন্ত্রী যার কথা বলছে তার সে যুক্ত এবং সে বড় একটা অপরাধী হিসেবে অভিযুক্ত, এবং তাকে শাস্তি, যদি তদন্তে প্রমাণিত হয়, তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই ব্যাপারে কারো মতভেদ নেই। সুতরাং দ্বিতীয় এই ব্যাপারটাও কিন্তু একটা, অন্তত প্রথম গুন্ডা দমন আইনের প্রয়োগের ক্ষেত্রে যে সরকার যেটা বলেছে সেটা কোনো না কোনোভাবে মান্যতা পেয়ে গেল। তৃতীয় যে ব্যাপারটা দেখুন, এই সেই দিনের যে ঘটনাটা ঘটলো, সেদিনের ঘটনার পরে এই মানে সমস্ত তরফেই একটা যে এর পরবর্তীকালে যে মিছিল হলে কি ধরনের
রুলস নেওয়া হবে সে সম্বন্ধে একটা মতৈক্য নেওয়া উচিত। অর্থাৎ আমাদের যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় সব দলগুলির মধ্যে একটা মতৈক্য থাকা দরকার যে এই রকম ধরনের লোক যখনই দেখবে পুলিশকে ধরে নিয়ে গিয়ে যারা ওই চত্বর আছে তাকে চিহ্নিত করে তাকে ধরে নিয়ে এসে পুলিশের হাতে সমর্পণ করার দায়িত্ব তাদের নিতে হবে। এই মতৈক্যটা প্রত্যেকের মধ্যে আসতে হবে, সে তৃণমূল করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক আর সিপিএম করুক, এদের সবাইকেই দায় নিতে হবে যে যদি এরকম দেখা যায় যারা এই দুষ্কৃতিমূলক কার্য করছে তাদেরকে ধরে নিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারাই সেই দায়িত্বটা পালন করবে। তাহলে শুধু পুলিশের পক্ষে, যেমন সৈকত বলছে বারবার করে 70,000 1 লাখ জনতার মধ্যে আমরা কি করে করব, আমরা দায় স্বীকার করছি, তাহলে পুলিশই বা কী করবে? পুলিশের তো একটা লিমিটেশন আছে। হাজারখানেক পুলিশ ওখানে যদি দাঁড়িয়ে সাংঘাতিকভাবে লাঠিচার্জ করতো সেটা কি খুব ভালো হতো? যন্তর মন্তরে যেটা হয়েছে হয়নি তো। তাহলে তাদের দায়িত্ব, দুপক্ষকে একসঙ্গে যদি সংযতভাবে এগিয়ে না আসতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এই বারবারই এই ঘটনা ঘটবে। এই ঘটনা থেকে রাজনৈতিক দলগুলো একটা রূপরেখা নিক, যে রূপরেখাতে তারা পরিষ্কার স্ট্র্যাটেজি বলবে এইটুকু হচ্ছে আমাদের লিমিট, এর বাইরে গেলেই আমরা যে ঢুকবে তাকে নিজেরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেব। এবং সেই দায়িত্বটাও সৈকতকে স্বীকার করতে হবে, সিপিআইকে স্বীকার করতে হবে, সিপিএমকে স্বীকার করতে হবে, তৃণমূলকে স্বীকার করতে হবে, বিজেপিকে স্বীকার করতে হবে, সবাইকে বলতে হবে আমরা তার হাতে দিয়ে দেবো। যতক্ষণ এই মতৈক্যটা না আসছে ততক্ষণ পর্যন্ত বারবারই কিন্তু এইরকম ঘটনা ঘটবে এবং বারবারই আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। এই দুষ্কৃতগুলো কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন সাংবাদিকের উপর নিগৃহীন ধরনের একটা অত্যাচার চালালো। বেশ, রবীন্দ্রনাথ বাবু বলছেন যে দায় এবং দায়িত্বশীল হতে হবে যারা এই রকম মিছিল করছেন। দেখুন, দায়িত্বশীলের তো আর কথা যখন হয়, দায়িত্ব নেওয়ার কথা যখন উঠছে, শ্রীলেখা মিত্র যেটা করেছেন সেটা কি একটি দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেছেন? এই প্রশ্নটা উঠছে তার কারণ নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে গিয়ে পোস্টার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে আজ আনন্দপুর থানায় অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে এফআইআর করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্ক শুরু হতেই একটা আজব সাফাই দিয়েছেন শ্রীলেখা মিত্র। কি বলেছেন দেখুন এই প্রতিবেদনে। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। সেই প্রতিবাদে সামিল হয়ে পোস্টার বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো একাধিক থানায়। রবিবার আনন্দপুর থানায় অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে এফআইআর করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে আমরা অভিযোগের সঙ্গে জানিয়েছি, সেই ছবি উনি ওপেন প্ল্যাটফর্মে প্রতিবাদের নামে এই বাদরামিগুলো উনি করেছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমাদের এফআইআর, এবং সোজাসুজি এফআইআর করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন যে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার থেকে নিজে কোনো রকম দেখে নেওয়া করে দেওয়া এগুলো আমরা মানব না। আমি ওনাকে নিয়ে বিশেষ কিছু বলবো না। উনি মাঝে মধ্যে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসে চলেন, উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসকে উনি করেন, কিন্তু প্রধানমন্ত্রীরও যে ধরনের ছবিটি করেছেন সেটা কিন্তু খুব সুরুচিকর ছবি নয়। অন্যদিকে বিধাননগর সাইবার ক্রাইম থানাতে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীলেখা মিত্র তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসএ একটা অভিযোগ করলাম। বিতর্ক শুরু হতেই আজব সাফাই দিয়েছেন শ্রীলেখা মিত্র। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর ছবিতে আগুন ধরিয়ে তা দিয়ে সিগারেট জ্বালানোর অভিযোগে সৌমিক চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। উনি যে কট্টরভাবে দেশদ্রোহী সেই ব্যাপারে আর কোনো আমাদের ব্যাপারে অনিশ্চয়তা নেই। সেই বিষয়ে কালকে বারাসাত থানায় জানানো হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল। এদিন ধৃতকে আদালতে তোলার সময় স্লোগান ওঠে।
ধৃতকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভীষণ দুর্ভাগ্যজনক, কিন্তু যে পোস্টটা করেছে অত্যন্ত আপত্তিকর। আমাদের পরিবারের কেউ এটাকে সমর্থন করি না, ব্যবস্থা করবে সেটা আমরা মেনে নেব। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে রুম্মান কবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত সাউ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। দেখুন, ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে গণতন্ত্র ততটা মজবুত হয় যতটা বিরোধী স্বর মজবুত হয়, যতটা প্রতিবাদ এবং সমালোচনা জোরালো হয়, কিন্তু তার একটা শালীনতা বোধ থাকা উচিত, তার একটা রুচিবোধ থাকা উচিত। যেভাবে বিশেষ করে যখন ছবিটা দেশের প্রধানমন্ত্রীর, তখন আরও সচেতন কি থাকা উচিত নয়? যার বিরুদ্ধে অভিযোগ উঠছেন খেয়াল রাখতে হবে তিনি একজন পাবলিক ফিগার, ফলে তার এই কাজ করার জন্য যে সেটা কতদূর পর্যন্ত পার্কোলেটেড হতে পারে সেই দায়িত্বশীলতার কথা কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথবাবু বলছিলেন। আরও বেশি দায়িত্বশীল কি হওয়া উচিত ছিল না? কিন্তু আমি এইখানে আসতে চাইবো বিমল শঙ্কর নন্দর কাছে। আপনি শুনলেন বিমলদা যে সাফাই শ্রীলেখা মিত্র দিচ্ছেন, তিনি বলছেন চশমা পরে যাননি সেদিন, ফলে ছবিটা কি ছিল তিনি তো দেখেননি। ওকে চশমা পরেই জেলে নিয়ে যাওয়া উচিত। আমি একজন মহিলা সম্পর্কে যতটা সম্মান বজায় রাখা যায় সেইটারই কথা বলছি। আজকেই একটু আগে আমি ভারত সভা হলে একটা সেমিনার করে এলাম, গণতন্ত্র, সুশাসন এবং আইনের অনুশাসন। তো গণতন্ত্র কখনো সফল হবে না যদি আপনার গণতান্ত্রিক মানসিকতা না থাকে। আর গণতান্ত্রিক মানসিকতা অন্তত এই কমিউনিস্ট দলের বিষয়তে সিপিএমের নেই, তা নইলে এরা এই অসভ্যতাটা করতো না। তো মাঝে মাঝে তো বেশ ফটার ফটার করে ইংরেজি বলে, আর ইংরেজি বললেই কি শিক্ষিত হওয়া যায় নাকি? আমি একদম শালীনতা বজায় রাখে বলছি, ইনি একজন অশিক্ষিত, রুচিহীন মূর্খ। অশিক্ষিত, রুচিহীন, মূর্খ, এগুলো কোনোটা উনি যা করেছেন ঠিক করেননি। আমি এগুলো কোনোটা আপনি সমালোচনা করুন, কিন্তু ব্যক্তিগত স্তরে নিয়ে আক্রমণটা না করাটাই বাঞ্ছনীয়। না, ব্যক্তিগত আক্রমণ নয়, এটা চলবে তো? আনকালচার্ড, অশিক্ষিত, রুচিহীন, মূর্খ, মূর্খের মতো কাজ করেছেন তিনি। কোন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কাজ করে কেউ? আমার কথা, ওনার ছবি নিয়ে কেউ যদি এরকম করে আমি কল্পনাও ভাবতে পারি না এগুলো করব। উনি কি ভাবেন কি উনি নিজের মতো সবাইকে অশিক্ষিত ঠাউরেছেন? মেন যেটা, এরা হচ্ছে একটা অশিক্ষিত দলের অশিক্ষিত নেত্রী। এদের কোনো সংস্কৃতি নেই, রুচি নেই, এরা ভারতীয় সমাজ সভ্যতা মানে না। এরা মনে করে যে ওই আগেকার সোভিয়েত ইউনিয়ন বা চীন বোধহয় এদেশে রয়েছে, ফলে এদের ভাবনা চিন্তা ওই রকম জায়গায় পড়ে আছে। এরা কিন্তু পশ্চিমবঙ্গে যে বদলটাকে মানতে পারছে না। 4 তারিখের পর এদের মাথা খারাপ হয়ে গেছে, তা নইলে এই ছবি কেউ দেখায়। এখন যে আজব সাফাই দিচ্ছে, ওই সাফাইতে কোনো কাজ হবে না। কারণ আমি যদি কোনো অন্যায় করি, বলে আমি না দেখে একটা খারাপ ছবি দেখিয়ে দিয়েছি, তাতে আমি পার পাই নাকি? তাই আমার দাবি অবিলম্বে একে গ্রেপ্তার করতে হবে এবং হ্যান্ডকাপ লাগিয়ে, প্রয়োজনে মহিলাদের যদি হ্যান্ডকাপ লাগার পারমিশন থাকে নিয়ে যাওয়া হোক, জেলে রাখা হোক, যতদিন সম্ভব জেলে রাখা হোক। কারণ এই ধরনের এলিমেন্ট গুলো সমাজে থাকলে ওকে দেখে আরো 100টা লোক খারাপ হবে। অবিলম্বে একে জেলে পাঠিয়ে দেওয়া উচিত। বেশ, সৈকত দিদি। দেখুন, প্রথমত হচ্ছে কোনো প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, যে কোনো সমাজের যারা পরিচিত মুখ, পাবলিক ফিগার, তাদেরকে নিয়ে এরকম কুরুচিকর কোনো ছবি যদি কেউ বানায়, তার যদি কোনো উদ্দেশ্য থাকে, সেটা নিয়ে নিশ্চিতভাবে সমালোচনা হওয়া উচিত। কিন্তু প্রতিবাদের ভাষা যুগে যুগে আমি একের পর এক উদাহরণ দেখাতে পারি যেখানে কার্টুন একটা প্রতিবাদের চরিত্র হয়েছে। এই জেনজি মুভমেন্টে প্রথম এই ছবি ব্যবহার করা হয় যন্তর মন্তরে দিল্লিতে। এরকম 100 থেকে 150টা প্ল্যাকার্ডের ছবি। তুমি কার্টুনের সঙ্গে একটা অশ্লীলতাকে এক করে দেখছো। যেটা হয়েছে সেটা অশ্লীল কাজ হয়েছে। একটা ছবিকে এরকম করে অর্ধেক গ্লাসের উদাহরণ হবে সুব্রত। না, আমি অর্ধেক গ্লাস না, অর্ধেকটা তুমি বলছো, বাকি অর্ধেকটা বলছো না। কার্টুন, আমাদের দেশের রাজনীতিতে কার্টুন সবসময় খোলা মনে গ্রহণ করা হয়েছে, কিন্তু যে ছবিটাকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে, তুমি যদি ছবিটা দেখে থাকো, তুমি নিজে পর্যন্ত ঘরের লোককে দেখাতে পারবে না সেই ছবি। আমি প্রথমেই বলেছি যে কোনো পাবলিক ফিগার তাকে নিয়ে কুরুচিকর, ব্যঙ্গাত্মক কোনো ছবি পোস্ট করার আগে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আনার আগে দুবার ভাবা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যন্তর মন্তরে এই জেনজি ককরোচ জনতা পার্টির মুভমেন্টে এই পোস্টার 100 কেন হাজার হাজার পোস্টার ব্যবহার করা হচ্ছে। এই একই ছবি দিল্লির বুকে যে ছবি ব্যবহার করলে বিজেপি, নরেন্দ্র মোদীর লোকেদের গায়ে লাগে না, দিল্লি পুলিশের গায়ে লাগে না, সেটা কলকাতার বুকে কলকাতার বিজেপি নেতাদের গায়ে লাগছে। এটা আমার অবাক হচ্ছে। আমি বলছি এই যে দেশদ্রোহী, দেশের শত্রু, একে হ্যান্ডকাপ করাতে হবে। দাদা, দীপশিতা ধর আর মীনাক্ষী মুখার্জি আর বিমান বসুকে নিয়ে যখন বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল, তখন কোথায় ছিল আপনার অধ্যাপক সত্তা? আমি দুটোকেই সমানভাবে নিন্দা করব। কিন্তু আপনারা বিজেপি দলের মধ্যে থেকে দীপশিতা ধর কোন ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কুকুরের রক্ত দিয়ে গলায় রাহুল গান্ধীকে কোন ভাষায় আক্রমণ করেছিলেন? আপনারা দিলে বলেছিল আমি আবার বলছি এরা করছেন না। তার মানে সব ভুলে গেছিলেন। সিপিএম মানে ক্রিমিনাল। এগুলো
সৈকত বলেনি। হ্যাঁ প্লিজ আমি আবার আপনার কাছে আসবো। সৈকত গিরি বলেনি। আমি বিমল শঙ্কর নন্দকে থামালাম, সৈকত বলেনি, আমি আবার কাউন্টারের জন্য বিমল শঙ্কর নন্দকে আসবো। বিমল শঙ্কর নন্দকে আমি থামালাম, আমি সৈকত গিরি শেষ করিনি। আপনি আবার বলবেন, বেশ আমি সৈকতকে শেষ করে নিই, তারপর আমি আবার আসবো। সৈকত গিরি। আমার বক্তব্য হচ্ছে দুটো। এক, এর আগে আমরা অম্বিকেশ মহাপাত্রর ক্ষেত্রে একটা কার্টুনের ঘটনা দেখেছি। এক্ষেত্রে শ্রীলেখা মিত্রর ক্ষেত্রে যারা উত্তেজিত হচ্ছেন, যারা প্রতিবাদ করছেন, তাদের প্রতিবাদ তাদের দলের নেতার প্রতি আবেগ থাকা এবং সেটাকে আমরা সম্মান করি, কিন্তু আমরা বলছি কোন অ্যাঙ্গেলে ভাষা প্রয়োগ করা হচ্ছে। শ্রীলেখা মিত্র বারবার বলছে যে তিনি কার্টুনটা দেখেননি, তিনি ওই প্রতিবাদীদের কাছ থেকে নিয়েছেন, তিনি কোনো কারণে একবারও বলেননি উনি ওটাকে সমর্থন করছেন, উনি বলছেন যে আমি না দেখেই পোস্টারটা নিয়েছি। আচ্ছা, এইটাকে নিয়ে যে হই হই কাণ্ড হচ্ছে, যারা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙলো, যারা রবীন্দ্রনাথের ছবি পড়ালো, তাদের থেকে কি নরেন্দ্র মোদী ভগবান? আজকে মোদীর থেকে কেউ মানে রবীন্দ্রনাথ, নেতাজি, সুভাষ সবটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় শাস্তি হয়েছে, রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা শাস্তি হয়েছে, রবীন্দ্রনাথের পোস্টার পুড়িয়েছে, এবিভিপি গ্রেপ্তারি হয়েছে। গতকালকে মৌলালিতে আমি আবারও বলছি, যারা প্রথম একদম এবিভিপি পুড়িয়েছে রবীন্দ্রনাথের পোস্টার, আমি বলছি সুব্রদা, আমি বলছি আজকে দিনের পর দিন যারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল, শ্রীলেখা মিত্র, এটা বলে এক সেকেন্ড প্লিজ, এবিভিপি কোথায় রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল? আরে ছাড়ুন না, আপনি কি এবিভিপি ছাড়ুন না, বাকিদের কাছেও আসতে হবে, বাকিদের কাছেও আসতে হবে। রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল, আজকে প্রমাণ দিতে হবে, আজকে প্রমাণ দিতে হবে। ওরে বাবা, আমাকে কমপ্লিটটা করতে দিন। আমি বলছি প্রথম থেকে সুব্রতা যে কথাটা তুমি বললে, অতীতে আরজি করের সময় রাত দখলের দিন ওই ভ্যান্ডালিজম হয়েছিল, তার মধ্যে মোটিভ ছিল শাসক দলের গুন্ডারা ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিল। গত পরশু দিনের মিছিলের একটা বড় বৃহৎ অংশের ছাত্রদের আবেগ ছিল, সেই আবেগকে কালিমালিপ্ত করতে কিছু ক্রিমিনালকে অর্গানাইজ করা হয়েছিল মিছিলের মধ্যে ঢুকিয়ে, এরকম অর্গানাইজড ক্রাইমগুলোকে ক্রিয়েট করবার জন্য। এই বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হোক, মেটিয়াবুরুজের খালেদ মোল্লার সঙ্গে দেখা গেছে, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করুক, আর খালেদ মোল্লার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাত্রিবেলা ডিনার করতে দেখা গেছে, মুখ্যমন্ত্রীও এর জবাব দিয়ে দিক যে খালেদ মোল্লা কেন গ্রেপ্তার হবেন। আমি বাকি অতিথিদের কাছে আসবো। একটা জায়গা যুক্তি হিসাবে তুলে ধরছিল শ্রীলেখা মিত্রর বক্তব্য, যেখানে শ্রীলেখা মিত্র এই কথা বলছেন তিনি পোস্টারটা দেখেননি। শ্রীলেখা মিত্র এই কথাও বলেছেন যে একটা ছবি দেখে ওটা মজা লেগেছে। তাহলে এইটা যখন বলেছে, দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না, হয় আগেরটা সত্যি কিংবা পরেরটা সত্যি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এটা তো খুব অদ্ভুত লাগলো। মানে শিল্পী হিসেবে আমি ওনাকে খুবই সম্মান করি, কিন্তু উনি প্রথমে বললেন যে আমার দেখে পোস্টার হাতে দেখে ছেলেগুলোকে যেতে দেখে আমার মজা লেগেছিল, এবং তাই আমি ওদের হাত থেকে একটা পোস্টার নিলাম। তারপরে আবার উনি বললেন পোস্টারটা দেখিনি। কোনটা সত্যি সেটা উনি ভালো জানেন, আমি মানে, কিন্তু কথার মধ্যে একটা যে দ্বন্দ্ব আছে, স্ববিরোধিতা আছে, এটা পরিষ্কার। একটা কথা সৈকত বলছিল যে এই জিনিস হাতে নিয়ে হাজারে হাজারে দিল্লিতে ঘুরেছে। এখানে কিন্তু একটা পার্থক্য করতে হবে। দিল্লিতে যে ছেলেগুলি ঘুরেছে তারা কিন্তু এইরকম সেলিব্রিটি নয়। সেলিব্রিটিদের কিন্তু একটা রোল মডেল হিসেবে সমাজে ভূমিকা রয়েছে। তিনি যদি এই ধরনের জিনিস, কুরুচিকর কোনো প্রধানমন্ত্রীর ছবি তিনি যদি হাতে নিয়ে ঘোরেন, তাহলে তার দ্বারা প্রমাণিত হয়, মানে পরবর্তীকালে ওই যে ছেলেগুলো আজকে হাজারে হাজারে হচ্ছে, সেগুলো কোটিতে কোটিতে বা লাখে লাখে তারা ওই পোস্টার নিয়ে ঘুরবে। এটা ওনার বোঝা দরকার যে এই জিনিস একটা অল্প বয়সী ছেলে যদি ঘুরতেও পারে, তার পক্ষে ঘোরা সম্ভব নয়, মানে শালীনতাযুক্ত নয়। তৃতীয়ত, গোটা বিষয়টাই খুব অশালীন। একটা অশালীন একটা পোস্টার তিনি কেন হাতে নেবেন? এটা তিনি দেখেননি বা দেখেছেন কি জানেন না, তাহলে না জেনে না দেখে, চোখে চশমা নেই বলে আমি আমার হাতে একটা কিছু দিল, এরপরে যদি ওনার হাতে একটা কেউ দিয়ে দেয় আমি খুনি, উনি ওটা হাতে নিয়ে ঘুরবেন? তাহলে এই যে কথাগুলো খুবই মানে খেলো কথা। ওনার অপরাধটা স্বীকার করা উচিত যে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী।
এই ক্ষমা প্রার্থনাটা করাটা কিন্তু একান্ত ক্ষমার মধ্যে কোনো দোষের কিছু নেই। উনি একটা বড় সেলিব্রিটি, উনি ক্ষমা প্রার্থনা করবেন যে হ্যাঁ প্রধানমন্ত্রীর এই ঘটনাটা আমি বুঝতে ভুল হয়েছিল বা চোখে আমি দেখতে পাইনি, আমি ক্ষমা চাচ্ছি, এই কথাটা উনি বললেন না। ওনার তো একবার তো দোষ স্বীকার করে ক্ষমাটা চাওয়া উচিত ছিল। পরে যখন জেনেছেন তখনও যদি বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তাহলেও তো একটা ভালো বার্তা যায়। সেই বার্তাটা যেটা বলছেন, একজন বড় অভিনেত্রী তিনি যখন কোনো প্রোটেস্টে যাচ্ছেন এবং যখন কোনো ছবি হাতে নিয়ে তিনি ছবি তুলছেন, তাকে তখন আরো বেশি করে দায়িত্বশীল হতে হবে বইকি। এবার দেখুন, আগামীকাল সংসদে পেশ হবে পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। সংশোধনী বিলে বলা হয়েছে প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের হবে 10 বছরের কারাদণ্ড, সেই সঙ্গে করা হবে 10 কোটি টাকা জরিমানা। আইন সংশোধন করে প্রশ্ন ফাঁস আটকানো সম্ভব নয়, সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের, দাবি বিরোধীদের। দেখুন, ৩৬ দিনের লড়াইয়ে বড় জয়। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলনে সফল আরশোলা পার্টি। ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দায়িত্ব নিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। এবার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের পালা। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল সোমবার সংসদে পেশ হবে বিল। নাম পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের 10 বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে, সেই সঙ্গে করা হবে 10 কোটি টাকা জরিমানা। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার, 3 মাসের মধ্যে শেষ করা হবে শুনানি। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিলে বলা হয়েছে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। কড়া আইন করে প্রশ্ন ফাঁসে যাতে না হয় সেটা যেমন দেখা উচিত, তার সঙ্গে এটাও দেখা উচিত যাতে করে কিনা এই পরীক্ষার প্রসিডিওরটা সেটা যেন একদম সঠিক প্রক্রিয়ায় নেওয়া যায়, যাতে প্রশ্ন কোনোভাবে ফাঁস না হয়ে যায়। এই আইনের মাধ্যমে টোটাল প্রসেসটাতে যে কোনো ব্যক্তিকে এখানে যুক্ত দেখা যাবে। এরম ধরনের কোনো সরকারি আধিকারিক যদি কোনোভাবে ধরা পড়ে বা কোনো কিছু হয়, তাদের ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, মাইনে বন্ধ করে দেওয়া উচিত এবং তো পেনাল প্রভিশন থাকা উচিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগেই নিট কাণ্ডে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 জন আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে নিটে অনিয়মের অভিযোগে। এরপর আসছে নতুন আইন, কিন্তু আইন করে কি প্রশ্ন ফাঁস আটকানো সম্ভব? এইসব নাটক, এইসব আইওয়াশ, এইসব কিছুই হবে না। যে বিল পাস করে কি হবে? কিচ্ছু প্রমাণ হবে না, কোনো পেপার লিক, ওইসব দেখানো। যদি একটা ওরা বলতে পারে যে হ্যাঁ 12 বছরে আমি এইটা করে দেখিয়েছি, যা বলেছি তা করেছি, আগে সেটা বলুক, তারপর আমরা ওকে ভরসা করব। বাবা, আইন ছিল না বলে ফাঁস হচ্ছিল নাকি দুর্নীতি করার জন্য ফাঁস হচ্ছিল? দুর্নীতি করার জন্য ফাঁস যদি হয় তাহলে আইন এনে সেটাকে ঠেকানো যায় না। দুর্নীতিগ্রস্ত লোকদের প্রশ্রয় দেওয়া বন্ধ করুক। দুর্নীতিগ্রস্ত লোকরা যদি মাথার উপরে উঠে নাচতে থাকে, তাহলে ছাত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের বিপদ তারা তা মেনে নেবে না। অন্যদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের অভিযোগের বিষয়ে সংসদে জরুরি আলোচনার জন্য তৎপরতা শুরু করেছে ইন্ডিজোট। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় হিসেবে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদে দিনের নির্ধারিত কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব পেশ করেছেন। বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।
অন্যথা কেন্দ্রের তরফে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে এই যে পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁস এইটা যাতে আগামী দিনে না ঘটে সেটা আটকানোর জন্য কতটা সদিচ্ছা রয়েছে, পলিটিক্যাল উইল রয়েছে কেন্দ্রের। কড়া আইন আনা হচ্ছে যেখানে কড়া শাস্তির সংস্থান 10 বছরের সাজা থেকে 10 কোটি টাকা জরিমানা পর্যন্ত রয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের এই আপত্তিটা কি শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে নাকি সারবত্তা আছে এর পেছনে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় না যে এটা শুধুমাত্র রাজনৈতিক কোনো একটা বিরোধিতার জায়গা থেকে বলা হচ্ছে। বক্তব্য যেটা সেটা হচ্ছে যে ধরুন এই আইনটা আসার আগেও এই ধরনের অপরাধকে কিভাবে প্রিভেন্ট করা যায়, আটকানো যায়, তার জন্য আইন তো ছিল, আমাদের নিশ্চিত আইন ছিল। মানে প্রশ্ন ফাঁস করাটা একটা মানে ন্যায়সঙ্গত কাজ, সেটা তো নিশ্চয়ই এরকম আমাদের এখানে প্রতিষ্ঠিত ছিল না। তার সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি গত 12 বছরে কিন্তু এরকম অন্তত 100-র বেশি গোটা ভারতবর্ষে এরকম হয়েছে, এরকম প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন পেপার লিক হয়েছে। তার মানেটা হচ্ছে যে আমি আইন থাকলেও সে আইনের ফাঁক বলে যে অপরাধী সে নিশ্চিত এমন কোনো একটা চক্র তৈরি করছে, সে নিশ্চিত এমন কোনো একটা পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে সে তার কাজটাকে এক্সিকিউট করতে পারছে। তার মানে এখানে আইন থাকাটার থেকেও বড় কথা হচ্ছে আইনকে প্রয়োগ করা এবং সঠিক লোকটাকে চিহ্নিত করার মতো সদিচ্ছা, যেমনটা সেই সদিচ্ছা ছিল আর কি, সেই সদিচ্ছাটা থাকবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বলছি আপনি যে কোনো রাজ্যের ক্ষেত্রে আপনি তুলনা টানতে পারেন, সেক্ষেত্রেও যখন এরকম কোনো একটা অন্যায় কেউ করে সেই অন্যায়ের যে চক্র, সেই অন্যায়ের চক্রটাকেই তো ভাঙতে হবে। আইন তো সবসময় রয়েছে, আরো কঠোর আইন আসতে পারে। না বলছি তৃণমূল আমলে গত 15 বছরে এই চক্র এই রাজ্যে ভাঙার কতটা চেষ্টা করা হয়েছিল? না এই রাজ্যে যে অন্যায় হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে যে সেটা তো কোন আইনের পরিবর্তন করা হয়েছিল যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে? দেখুন এখানে অন্তত আমি বলছি যে 26,000 চাকরির ক্ষেত্রে আপনি নিশ্চয়ই ওই কথাকেই তুলে আনার চেষ্টা করছেন। সেটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, শিক্ষার সঙ্গে এই ধরনের দুর্নীতি জড়ানোটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। তার ফল কোন শিক্ষামন্ত্রী এই রাজ্যের পদত্যাগ করেছিলেন? তার ফল না সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন 2016 সালে যে সময় ওই পরীক্ষাটা হয়েছিল সেই শিক্ষামন্ত্রী 22 সালে জেলে যান। তারপরে তৃণমূল কংগ্রেস জনগণ তো শাস্তি দিয়েছে, ভালোভাবে নেয়নি মানুষ। বাঙালি শিক্ষার সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ। এই দুটোর সঙ্গে যদি এই দুটো শিক্ষার সঙ্গে বিশেষ করে দুর্নীতির জড়ায় তার যা ফল পাওয়ার সেই ফল তো আমি বলছি তারপরে এই শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মন্তব্য করা কি সাজে? আমার এইটা প্রশ্ন। দেখুন আপনি প্রশ্নটা করলেন একজন মানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, তিনি একটা বক্তব্য পেশ করলেন, সেটার প্রেক্ষিতে আপনি প্রশ্নটা করলেন। আমি এই জায়গাটা ইন জেনারেল আমি বলছি, এই জায়গা থেকে বলছি যে এই ধরনের আইন তো আমাদের আছে, এই ধরনের আরো কঠোর আইন হতে পারে, কিন্তু কঠোর আইন থাকলে যে অপরাধের যে শাস্তি সেই শাস্তিটাকে আগে নিশ্চিত করতে হবে। বেশ, আমি এখান থেকে সলিলদা এই আইনের মাধ্যমে প্রশ্ন ফাঁস আটকানো কতটা সম্ভব বলে আপনি মনে করেন? দেখো যার জন্য এই পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট একটা তৈরি করেছে যেখানে 10 কোটি টাকা ফাইন এবং 10 বছর কারাদণ্ড, এটা একটা নতুন আইন। সাথে সাথে যে মানে পুরো প্রশ্নপত্র যেটা ফাঁস যাতে না হয় খুব ট্রান্সপারেন্সি রাখা দরকার, এবং আধিকারিক যারা আছে আধিকারিকদের পবিত্রতা এবং স্যাংটিটি এবং অনেস্টি নিয়ে সেরকম অনুযায়ী কিন্তু আধিকারিকদের এগেনস্টেও যারা এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে এটা কিন্তু ডোমেস্টিক এনকোয়ারি স্টার্ট করে কিন্তু তাদের এগেনস্টে পেনাল অ্যাকশানটা নেবে, যাতে করে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে করে ভবিষ্যতে কোনো আধিকারিকের যদি এরকম কোনো ঘটনা ঘটে, রিপিটেশন বা রেকারেন্স হয়, তাহলে কিন্তু সে 10 বার চিন্তা করবে। এইটাও কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে যে ট্রান্সপারেন্সি অফ দি আধিকারিক মানে যারা অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু আলটিমেটলি সলিলদা এইটা কোর্টে তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি দেখুন এই যে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাকে গ্রেফতার করেছিল সঞ্জীব মুখিয়া, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করা গেল না এবং তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। আলটিমেটলি আপনি আইন আনছেন, কিন্তু সেই আইনে আলটিমেটলি আপনাকে তো দোষী প্রতিপন্ন করতে হবে। না সেটা করতে হবে, কিন্তু এক্ষেত্রে তুমি যেটা বললে সেটা তো চরম ব্যর্থতা ইনভেস্টিগেটিং এজেন্সি। এই চরম ব্যর্থতা সেটা কারা তদন্ত করেছিল? সেটা কিন্তু পুলিশ তদন্ত করেছিল, কিন্তু বা সিবিআই তদন্ত করেছিল। সুতরাং কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি হবে তাদের মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে। দরকার হলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করবে উইদিন দিস সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের মধ্যে থাকবে এবং কড়া নজরদারিতে থাকবে, আন্ডার এমএইচে থাকবে। আন্ডার এমএইচে যদি থাকে তাহলে স্ট্রিনজেন্ট অ্যাকশান নেবে এবং এক্সেম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। যদি কোথাও কোনো ডেরিলিকশন হয়, যদি কোথাও কোনো গাফিলতি থাকে, তাদের এগেনস্টে অ্যাকশান নিয়ে
যাতে করে দুবার একদম এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত তাদের জন্য যেন এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। দেখুন, গতকাল ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন, তারপর রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। এদিন বিকেলে ফের ভিডিও বার্তায় পড়ুয়াদের ভবিষ্যতের জন্য একাধিক পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। 20 জুলাই পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাহুল গান্ধী। এদিকে প্রথম থেকেই প্রহ্লাদ যোশীর উপর চাপ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, জেন জির নাছোড় মনোভাব, সোনম ওয়াংচুকের 26 দিনের অনশনের চাপে শেষমেশ পিছু হটেছে নরেন্দ্র মোদী সরকার। নিটের প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। শনিবার রাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ যোশীকে। এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফের ভিডিও বার্তায় পড়ুয়াদের ভবিষ্যতের জন্য একাধিক পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। সোমবার সংসদে কঠোর আইন আনার কথাও শোনা যায় তার মুখে। भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। এদিকে রবিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। माननीय प्रधानमंत्री जी ने पूरा विश्वास रख के मुझे ये जिम्मेदारी सौंपा है। मैं आज सुबह इधर आके चार्ज लिया हूँ। প্রহ্লাদ যোশীর যখন নতুন যাত্রা শুরু হলো তখন অন্যদিকে প্রথম থেকেই চাপ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। जो भी अगले एजुकेशन मिनिस्टर बनेंगे उनको पता है कि युवा देख रहा है, युवा जवाब भी मांगेगा जब टाइम आएगा, तो अच्छा काम करिए, युवाओं के हित में काम करिए, पेपर लीक रोकिए एंड जो हमारे सजेशंस थे डिमांड चार्टर में 5 पॉइंट के उनको इम्प्लीमेंट करिए। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যেখানে তিনি লিখেছেন 20 জুলাই দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জন্য আমি জবাব চাইছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ছড়রা গুলির ব্যবহার। চিঠিতে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি পড়ুয়াদের বিরুদ্ধে ছড়রা গুলি সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন তবে কে দিয়েছিল? সাদা পোশাকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করতে যাদের দেখা গেছে তারা কি পুলিশ নাকি স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েনের অনুমোদন কে দিয়েছিল? রাহুল গান্ধীর কাজ করেছেন, ওনাকে সবাই কি বলে ডাকেন সেটা সবাই জানে, তাতে আবার ওনার দুঃখ হয়েছিল। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর দেবেন, রাহুল গান্ধীকে দেবেন। কিন্তু দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পেছনে মাথা হিসেবে দাঁড়িয়ে যাওয়া এটাও কি খুব একটা বেশি ভালো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে আমার ঠিক জানা নেই। এদিকে এদিন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন এবার বড় করে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। इस बार अगस्त 15 2026 जब हम लोग मनाएंगे आज़ादी का दिवस, बहुत टाइम बाद, बहुत सालों बाद, 12 साल बाद हम लोग सही में अच्छे ढंग से इस दिवस को मनाएंगे, क्योंकि आज जो युवाओं का आंदोलन की जीत हुई है उसमें भय का माहौल से हमें आज़ादी मिला है। जिस सरकार ने इतने सालों से भय का माहौल बना के रखा था कि आप अगर उनसे क्वेश्चन पूछ दो FIR हो जाती है, अगर आप प्रदर्शन कर दो तो UAPA लग जाता है, ऐसी सरकार को आज युवा शक्ति के सामने झुकना पड़ा। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় দীনেশ বিওয়াল ও বিকাশ বিওয়ালের জামিনের আবেদনের শুনানি করবে ফাস্ট ট্র্যাক কোর্ট। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আর এবার আসি সেবাশ্রয় দুর্নীতির প্রসঙ্গে, কারণ এই সেবাশ্রয়ে বেনজির দুর্নীতির অভিযোগ এর সামনে আসছে। ফলতায় সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প সেখানে এখনো পড়ে রয়েছে রোগীদের মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্টগুলির সবকটির ওপরেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নাম জলজল করছে। অর্থাৎ সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা হয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করা সেবাশ্রয় ক্যাম্পে। দেখুন, নামেই সেবাশ্রয়, কিন্তু সেখানে সেবাই নাকি ছিল ব্রাত্য। রোগীদের জীবন নিয়ে রীতিমতো ছেলে খেলা হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সেবাশ্রয়কে ঢাল করে ওষুধ, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিরাট বড় দুর্নীতির অভিযোগও সামনে এসেছে।
আর এবার ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পে ঢুকে যা দেখা গেল তাতেই স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে আরো বড় প্রশ্ন উঠে গেল। ক্যাম্পের ভিতরে একটি ঘরের দরজার ওপর লেখা রয়েছে ল্যাব। সেই ঘরে ঢুকতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। উল্টে পাল্টে দেখলেই বোঝা গেল সেগুলো আসলে বিভিন্ন রোগীর মেডিকেল রিপোর্ট। ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ভেতরে। টুইস্ট এখানেই শেষ নয়, এই একটি রিপোর্টেও সই নেই কোনো চিকিৎসকের। রিপোর্টের নিচে সইয়ের জায়গা ফাঁকা। বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ, কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছেন কিনা। সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা, অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পর রোগীদের বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দিতেন চিকিৎসকরা, কিন্তু বহু রোগীর অভিযোগ নমুনা দেওয়ার পর রিপোর্ট তারা হাতে পাননি। সরিষা নারায়ণতলার বাসিন্দা সাকিনা বিবি পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। তাকে ইউএসজি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক, কিন্তু অভিযোগ সেই রিপোর্ট তিনি হাতে পাননি। এরপর উঠেই যায় ক্যাম্প। আমার কোনো কাজ হয়নি, ওষুধও ভালো দেয়নি, ওরা ছবি তুলে ছবির রিপোর্টও দেয়নি। আমি রিপোর্টটা না দিলে আমি এই ওষুধটা খাবো, চালবোটা কি করে? আবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হেমাটোলজির রিপোর্ট, অর্থাৎ যে রোগীরা নমুনা দিয়েছিলেন তারা কেউই রিপোর্ট পাননি। এখানে পানুজা বিবির রিপোর্ট রয়েছে, সাবেরা খাতুনের রিপোর্ট রয়েছে, অনিমা চৌধুরীর রিপোর্ট রয়েছে এখানে এস ঘোষ বলে একজনের রিপোর্ট, জহিরা বিবির রিপোর্ট। আরও অবাক করা বিষয় হলো রাজ্য সরকারি মেডিকেল কলেজের ছাপানো রিপোর্ট ফরম্যাটে নথিবদ্ধ রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে দেখানো রোগীদের তথ্য। একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যখন কোনো রোগীর রিপোর্ট তৈরি হয় সেই ল্যাবের, সেখানে অবশ্যই সেই রোগীটি কোন আউটডোরে দেখিয়েছেন অথবা কোন বিভাগে তিনি ভর্তি রয়েছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এখানেও রয়েছে, যেহেতু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে লেখা রয়েছে ওপিডি নেম স্ল্যাশ দিয়ে রয়েছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কোন ওয়ার্ড অথবা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন অথবা কোন ওপিডিতে রোগীকে দেখানো হয়েছে। এখানে অদ্ভুতভাবে ওয়ার্ড নেমের পাশে লেখা রয়েছে সেবা, অর্থাৎ সেবাশ্রয়ের সংক্ষিপ্ত একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। কোথাও আবার পড়ে থাকতে দেখা গেল এক্স-রে প্লেট। সেবাশ্রয় 2 ক্যাম্পের ভেতরে কোনো রোগী বা রোগিনীর এইরকমই চেস্ট এক্সরের রিপোর্ট পড়ে রয়েছে। এটা তৈরি করা হয়েছিল এসএসকেএম হাসপাতাল থেকে, এটাও এসএসকেএম হাসপাতাল থেকে করা হয়েছিল। এটাও এক রোগীর, এটা এখানে তারিখ রয়েছে 2021 সালের 20 জুলাই। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এই কাজ করতে বাধ্য কারা করেছিল? এক্ষেত্রে কি সরকারের থেকে অনুমতি নেওয়া হয়েছিল? যদি অনুমতি নিয়েই করা হয় তাহলে রিপোর্টে কেন চিকিৎসকের সই নেই? সেবাশ্রয় নিয়ে যা যা সমস্যা লোকসভায় বিজেপির এমপিরা তুলুন, সেখানে তো এমপি ডায়মন্ড হারবার তার বক্তব্য রাখার সুযোগ পাবে। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে সবাই মিলে একটা অনুপস্থিত, যিনি বিধানসভায় আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাকে বারবার আক্রমণ করে বিধানসভায় কি লাভ আছে? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায়? নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায়? নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কি করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। নিয়ম মেনে চলি আমি এবং আপনি, তবেই তো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারবো। সব মিলিয়ে সেবাশ্রয় ক্যাম্পের ভিতরের এই ছবি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, এবিপি আনন্দর ওই এক্সক্লুসিভ রিপোর্টে সেবাশ্রয়ে আলটিমেটলি সেবা বা পরিষেবা কতটা পাওয়া যেত তা জানা নেই, কিন্তু আজ তো একটা গোলক ধাঁধা। যেমন ধরুন, এই সেবাশ্রয়ের এই ক্যাম্পে গিয়ে যেখানে পাওয়া গেল অজস্র এরকম ল্যাব রিপোর্ট, যেখানে না ডাক্তারের নাম রয়েছে, না সই রয়েছে, না ডাক্তারবাবু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। আবার এমন রিপোর্টও পাওয়া গিয়েছে যেখানে ডাক্তারবাবুর নাম রয়েছে, সই রয়েছে, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, কিন্তু কোনো তথ্য নেই। অর্থাৎ একেবারে একটা ব্ল্যাঙ্ক নাম সই করা একটা রিপোর্ট। আবার এখানে অ্যান্টি চেম্বার রয়েছে। এখন একটা স্বাস্থ্য শিবিরে অ্যান্টি চেম্বার কী কাজে ব্যবহার করা হয় তা নিয়ে কৌতূহল তৈরি হতেই পারে। বিমলদা, গতকাল মুখ্যমন্ত্রী এই সেবাশ্রয়কে একটা বড় স্ক্যাম বলেছিলেন। বড় স্ক্যাম নাকি তৃণমূল আমলে হওয়া সব থেকে বড় স্ক্যাম? সব থেকে বড় স্ক্যাম কোনটা তৃণমূল আমলে হয়েছে সে নিয়ে অনেক অঙ্কটঙ্ক লাগবে, আমিও তো অঙ্কে কাঁচা, সেই জন্য বলতে পারবো না। তৃণমূলটা স্ক্যামেই চলেছিল, তৃণমূল তো আর ভালোভাবে শাসন করেনি, ওরা স্ক্যাম করেছিল। আমার অন্য একটা ঘটনা মনে পড়ে গেল, 90s-এ আমার মনে আছে একবার আমার এক বন্ধুর সঙ্গে গিয়েছিলাম একটা বিখ্যাত চোখের হসপিটাল যেটা হায়দ্রাবাদে, LV প্রসাদ আই ইনস্টিটিউট। সেখানে হঠাৎ দেখলাম বামফ্রন্টের একজন মন্ত্রী চোখ দেখিয়ে বেরোচ্ছেন। মানে কী হলো, এরা তো ওখানে বলেন, আমার বলবো না, বললে আমি জিজ্ঞেস করলে বলে দেবো। আমি ওরা বলেছিলাম যে কেন রে বাবু, এরা তো নিজেরা বলে পশ্চিমবঙ্গে দারুণ স্বাস্থ্য চিকিৎসা, চোখের দেখতে কেন LV প্রসাদে এলো? এখানেও তাই। বিজেপিকে প্রশ্ন করবেন না, খুব সমস্যা বিজেপি, ও তো ভালো তৃণমূল হয়ে যাবে। তুমি তোমার টাইমে বলো, বলতে দাও বিমলদাকে প্লিজ। বিমলদা, আমার কথা হচ্ছে, এখানে এই যে সেবাশ্রয় যিনি করেছিলেন তিনি তার চোখের চিকিৎসা করতে দুবাই যেতেন, চোখের চিকিৎসা করতে আমেরিকা যেতেন। এখন প্রায় হাইকোর্টে গিয়ে হত্যে দিয়ে পড়েছেন, আমাকে বাইরে যেতে দিন, আমার চিকিৎসা হবে। হাইকোর্ট বলেছে SSKM-এ যথেষ্ট ভালো চিকিৎসার বন্দোবস্ত আছে, আপনি SSKM-এ চিকিৎসা করুন। আর ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের নামে কি করতেন, যারা হোমিওপ্যাথি পড়াশোনা করে তাদের নিয়ে গিয়ে অ্যালোপ্যাথি করাতেন। হোমিওপ্যাথি একটা আলাদা সাবজেক্ট, তারা সে হোমিওপ্যাথি করাটা মোটেই খারাপ জিনিস নয়, কিন্তু সেই ছাত্রদের নিয়ে গিয়ে অ্যালোপ্যাথিক যে প্রেসক্রিপশন করানোটা অন্যায়, কভারেজি যারা পড়ে তাদের নিয়ে গিয়ে করানোটা অন্যায়। অর্থাৎ গোটাটার মধ্যে এক ধরনের ক্রিমিনাল ইন্টেনশন ছিল। ক্রিমিনাল ইন্টেনশন হচ্ছে যে ওখানকার সহজ সরল মানুষকে নিয়ে আমি যা খুশি তাই করব, যা খুশি তাই করব। যদি এর সত্যি সৎ উদ্দেশ্য থাকতো তাহলে তো নিজের দলের সরকার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যেত, সেখানে চোখের অপারেশন ভালো করতে পারতো, হার্টের অপারেশন ভালো করতে পারতো। এগুলো কোনোটাই করেনি। আসলে আগেকার CPM বা বামফ্রন্ট, এখনকার পরবর্তী তৃণমূল দুটেই সমান। তারা নিজেরা যথেষ্ট ভালো সুবিধা নিয়েছে, ইংরেজি তুলে দিয়ে নিজের ছেলে মেয়ে নাতি নাতনিদের ইংরেজি স্কুলে পড়িয়েছে। আর এই তৃণমূল কংগ্রেসের যারা, এই এমনকি এই অপরিপক্ক নেতাটিও চোখের চিকিৎসা করতে আমেরিকা গেছে বা দুবাই গেছে, আর সাধারণ মানুষকে, ওই গরিব মানুষকে ফেলে দিয়েছে হোমিওপ্যাথির হাতে অ্যালোপ্যাথি চিকিৎসা করতে। এরা প্রত্যেকে সাধারণ মানুষের প্রতি কোনো দয়া নাই। হ্যাঁ, বেশ অর্ণবদা, মানে কোথাও গিয়ে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ রাজ্যের মানে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তার উপর ভরসা ছিল না, তার জন্য তাকে চোখের চিকিৎসার জন্য বারবার বাইরে যেতে হতো। না দেখুন, সেটা তো আপনি ব্যক্তিগতভাবে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন, কিন্তু কথাটা হচ্ছিল সেবাশ্রয় নিয়ে। সেবাশ্রয় যে সময় শুরু হয়েছিল, স্বাস্থ্য ব্যবস্থা চালাতেন, যেটার মডেল হিসেবে সেবাশ্রয়কে তুলে ধরেছিলেন, সেই মডেলে কি হতো? সেবা তো হতোই না, এত এত দুর্নীতি, এত এত বেনিয়ম। এটার উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই যে সরকারি পরিষেবার মধ্যে যে অপ্রতুলতা রয়েছে, যে খামতি রয়েছে, তার প্যারালাল একটা আর একটা কোনো একটা পরিষেবা তৈরি করা, যে পরিষেবার মধ্যে একেবারে দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ, তারা মানে সেই দরিদ্র মানুষগুলো গিয়ে কিন্তু সেবা পায়নি, পরিষেবা পায়নি, তাদের হাত চলে যাওয়ার অভিযোগ বা পা বাদ চলে যাওয়ার অভিযোগ, একাধিক অভিযোগ। তারপর আপনি ছবি দেখলেন কি পরিমাণ দুর্নীতি, এটা পরিষেবা, এটা মডেল বলে তুলে ধরা হয়েছিল। পরবর্তীকালে যখন এই ধরনের জিনিসগুলো আসছে, বেরিয়ে আসছে, তখন তো সত্যি সত্যি এটা নিয়ে তদন্ত হওয়া দরকার এবং জানা দরকার সে এই জিনিসটা কেন এরকম করা হয়েছে এবং কেন আইনের বাইরে গিয়ে, নিয়মের বাইরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে এরকমভাবে করেছেন আপনারা, সেগুলো অবশ্যই জানা দরকার। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, আপনি এর আগে একদিন দেবস্মিতা আপনিও ছিলেন সেখানে, এখানে দেখাচ্ছিলেন সেবাশ্রয়ের একটা ক্যাম্পের ছবি। ক্যাম্পে ঢুকছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশে তার যিনি একেবারে অত্যন্ত মানে বিশ্বস্ত লোক সুমিত রায় বলে একজন, তাকে দেখাচ্ছিলেন। সেই সুমিত রায়ের বিরুদ্ধে হাজারো অভিযোগ। সেই সুমিত রায় এখন কোথায়? সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী কে ছিলেন, তিনি এখন কোন শিবিরে আছেন, তার বিরুদ্ধে এবার অ্যাকশন কোথায়, সেগুলো তো দেখা দরকার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই সেবাশ্রয়কে মডেল হিসেবে প্রচার করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবেন না তাহলে এই সেবাশ্রয় কি হয়? যে না, মডেল হিসেবে এটা তৈরি করার চেষ্টাটা হয়েছিল। আমি তো বললাম এটা একটা প্যারালাল একটা
ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে গরিব মানুষ যাতে সরকারি পরিষেবার মধ্যে যে খামতি আছে সেই খামতিকে যাতে পূরণ করা যায়, এটাই ছিল একটা ঘোষিত উদ্দেশ্য। আচ্ছা আমি বলছি হ্যাঁ ঠিক আমি বলছি হ্যাঁ সেবাশ্রয় যদি মডেল হয় এবং যা যা অভিযোগগুলো সামনে আসছে সেগুলো যদি সত্যি হয় তাহলে বলতে হবে যারা সেবাশ্রয়তে যাচ্ছেন এবং এই মডেলকে সামনে রেখে যারা সুস্থ হবেন বলছে তাদের কিন্তু ভগবানই ভরসা। আমি এইবারে দর্শকদের সামনে রাখবো কেন অভিযোগগুলো এত গুরুতর জানেন? অভিযোগ আসছে এই সেবাশ্রয়তে যারা চিকিৎসা করতেন, কিছুক্ষণ আগে হোমিওপ্যাথির কথা বিমলদা বলছিলেন, শুধু তাই নয় যারা আয়ুর্বেদ এমনকি যারা পড়াশুনো করছেন যারা এখনো পর্যন্ত চিকিৎসা করার ছাড়পত্র পাননি তাদেরকে দিয়ে পর্যন্ত চিকিৎসা করানো হতো। এমনকি অভিযোগ তারা ম্যানুয়াল দেখে, মানে একটা ওই মেডিসি থাকে সেখানে কি উপসর্গে কি ওষুধ কত পরিমাণে ডোজ সেই দেখে দেখে নাকি চিকিৎসা করেছেন। মারাত্মক অভিযোগ। দেখুন একের পর এক চেম্বার, যেন মিনি হাসপাতাল। কোনো চেম্বারের দরজার ওপরে লেখা ইএনটি, কোনোটার দরজার ওপরে লেখা ডার্মাটোলজি, কোনোটায় লেখা গ্যাস্ট্রোএন্ট্রোলজি, কোনো চেম্বারের দরজার ওপরে আবার লেখা অর্থোপেডিক। রয়েছে অ্যান্টি চেম্বারও। যে কোনো সরকারি হাসপাতালের অন্তঃসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয় 2 ক্যাম্প। আর যত কাণ্ডের সূত্রপাত এখান থেকেই। সেবাশ্রয় 2 ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা, প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কি দেখে প্রেসক্রাইব করতেন? আমরা রয়েছি ইএনটি বিভাগের ঠিক বাইরে। ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য, ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এ যেন চিকিৎসা সহায়িকা। দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ। এখানে এরকম 2টি পাতা রয়েছে এবং এই 2টি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক। ওষুধের নাম তো বটেই, স্পষ্ট করে উল্লেখ করা আছে তার ডোজও, অর্থাৎ দিনে কবার খেতে হবে তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। ওষুধ কি ডোজে দেওয়া হবে, কতবার দেওয়া হবে এবং কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে, এটা সবটাই কিন্তু চিকিৎসক ঠিক করেন এবং সেটা দেখবেন যে ওই যে কাগজটির নিচে চিকিৎসক সই করেন, তারপরেই সেটা একটা বৈধ একটা ওষুধের স্ক্রিপ্ট বলুন বা প্রেসক্রিপশন বলুন, সেটার একটা বৈধতা পায়। কিন্তু যদি এরকমভাবে একটা বলে দেওয়া হয় যে এই রোগে আমার এই ওষুধগুলি দেওয়া হবে, এটা এই ডোজে দেওয়া হবে, এত দিন ধরে দেওয়া হবে, এরকম একটা কিছু ঘটতে পারে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। শুধু ফলতার সেবাশ্রয় 2 ক্যাম্পের ইএনটি চেম্বারে যে এমন সহায়িকা এখনো পড়ে আছে তা নয়, একই জিনিস অর্থাৎ ডাক্তারের ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। দক্ষিণ 24 পরগনার সরিষার বাসিন্দা সারিফা খাতুন কোমর ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। ওষুধ ভালো কাজ দিচ্ছে না, তো আমাদের এখনো পর্যন্ত আমি ওই অসুস্থতা রয়েছি। হ্যাঁ, গত 1 বছর আগে দেখিয়েছি। ডাক্তার কিভাবে প্রেসক্রিপশন লিখছেন? হ্যাঁ, উনি ফোন দেখছিলেন, প্রেসক্রিপশন লিখছিলেন। সত্যি কথা বলতে টেকনোলজি অনেক আপগ্রেড হয়ে গেছে, তো তাদের কাছে মোবাইল থাকে, তাদের কাছে ট্যাব থাকে, তারা ওই মোবাইল খুলে বা ওই ইন্টারনেট খুলে তারা কিন্তু দেখে নেয়। ফলে ওইখানে যখন ওইটা হচ্ছে ওরকম গোছা গোছা কাগজ সেখানে রেডিমেড তৈরি করা আছে, তার মানেই বুঝতে হবে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো 100% ঠিক। সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন, তারা সকলে কি আদৌ চিকিৎসক? এবিপি আনন্দের হাতে এই ম্যানুয়াল আসার পর ফের উঠে গেল সেই প্রশ্নগুলো। ক্যাম্পে নিয়ম মেনে আইনসঙ্গতভাবে সংশ্লিষ্ট পরিকাঠামোর মধ্যে থেকে রোগীকে পরিষেবা দেওয়া হয়ে থাকে সেটা অন্য জিনিস। তাছাড়া যদি কোনো ক্যাম্পের নামে কোনো অনৈতিক কাজ নিশ্চিত করে সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে সেটা সামনে আনা উচিত। ক্যাম্পের মধ্যে উনি যেগুলো করেছিলেন তার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায় নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায় নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কি করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। সেবাশ্রয়ের ক্যাম্পে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার
কার জন্য তৈরি হয়েছিল? সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। কখনো ভুল চিকিৎসায় হাত বাদ, কখনো পা বাদ, সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পেই দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই সেবাশ্রয়ে ম্যানুয়াল দেখে চিকিৎসা করার যে অভিযোগটা সামনে এসেছে, এটা দেখেন একটা সিরিজের কথা মনে পড়ে গেছে। দুজন ডাক্তার, একজন হাতুড়ে ডাক্তার, তিনি রোগের নাম দিয়ে একেবারে ইন্টারনেটে সার্চ করতেন, যে ওষুধ বেরোতো সেই ওষুধ তিনি প্রেসক্রাইব করতেন। আবার একজন MBBS পাশ করা ডাক্তার, তার যে চেম্বার, সেখানে তিনি সরকারি চিকিৎসক, তার চেম্বারে কিন্তু কোনো ভিড় হতো না। যেখানে আবার রোগীকে একটা জায়গায় অদ্ভুতভাবে বলতে শোনা যায় যে এত বড় রোগ, তার একটাই মাত্র ওষুধ। মানে আমি বলছি সৈকত, এই প্যারালাল স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা ভয়ঙ্কর, এ তো ছত্রে ছত্রে প্রমাণিত। না দেখুন, আমরা তো প্রথম মানে থেকেই ম্যানুয়াল দেখে চিকিৎসা। আমরা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ করতাম যে বাংলার যত দুর্নীতির এনার্জি তার নাম অভিষেক ব্যানার্জি। এই সেবাশ্রয় শুধু নয়, এই কালীঘাট, ক্যামাক স্ট্রিট সবই দুর্নীতির আঁকড়া ছিল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সেবাশ্রয় নিয়ে তো অভিযোগগুলো নতুন নয়, অতীতেও ছিল। আচ্ছা, একটু বলবেন এই ডায়মন্ড হারবার সেবাশ্রয়ের মূল দায়িত্বে কে যেন ছিল বিমলদা? এই শান্তনুবাবু ছিলেন মনে হয় না? শান্তনুবাবুকে কিছুদিন আগে দেখলাম শ্রমিকবাবুর সঙ্গে এক মঞ্চে বসতে, শুভেন্দুবাবুর সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে, ফুলের তোড়া দিতে। মানে কি সেবাশ্রয়ের ভাগবাটোয়ারা হচ্ছিল নাকি, নাকি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল? আমি বলছি নন্দীগ্রাম সেবাশ্রয়, তার দায়িত্বে কে ছিল যেন? রিজু দত্ত, তৃণমূলের মুখপত্র। কিছুদিন আগে দেখলাম দিল্লিতে বিজেপির 2 কেন্দ্রীয় মন্ত্রীর ডিনার পার্টিতে রিজু দত্ত ফটো তুলছে। তাহলে রিজু দত্ত এই সেবাশ্রয়ের কি দিল্লির অব্দি টাকার ভাগবাটোয়ারা পৌঁছে দিচ্ছিল? আমার প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নাম কি? চন্দ্রিমা দেবী। খুব শুনছিলাম যেদিন থেকে চন্দ্রিমা দেবী মোটামুটি ভালো তৃণমূল বিজেপির কোলে চলে গেলেন, সেদিন থেকে চন্দ্রিমা দেবীর বিরুদ্ধে আর কোনো কথা শুনতে পাই না। আচ্ছা, সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, কোথায় আছেন বলুন তো? এই যে 24 ঘন্টার মধ্যে আপ্রোচ খুঁজে পাওয়া যায়, 24 ঘন্টার মধ্যে লাইক খুঁজে পাওয়া যায়, মানে মুসলমান দেখলেই, বামপন্থী দেখলেই 24 ঘন্টায় খুঁজে পাওয়া যায়, আর 24 ঘন্টায় মুখ্যমন্ত্রীর পিএর খুনিদের খুঁজে পাওয়া যায় না। 24 ঘন্টায় একবারও সুমিত রায়দের খুঁজে পাওয়া যায় না, যে হচ্ছে কালীঘাট ক্যামাস্ট্রিতে এই কোটি কোটি টাকা দুর্নীতি করলো। আমি বলছি বিমলদা, একটা পুরনো সিলেবাস, কতদিন এইসব চালাবেন? তৃণমূলের 80 জন MLA আপনাদের কোলে, 20টা MP আপনাদের কোলে, প্রতিদিন লাইন দিচ্ছে আপনাদের দলে ঢুকবার জন্য। আমি বলছি কার হাত আছে? আচ্ছা, জিহাদি বলা হবে, এই সিলেবাসগুলো কতদিন চালাবে বিজেপি? অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রশ্ন তুললে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এরা জিহাদি, তাহলে ওদের সঙ্গে মিটিং করলেন কেন? আচ্ছা, সোনম ওয়াংচুক চায়নার এজেন্ট, তারপরে যখন সোনম ওয়াংচুককে ফলের জুস খাওয়ালেন নাড্ডাজি, তারপর সোনম ওয়াংচুক ভালো লোক হয়ে গেলেন। আজকের দিনে দাঁড়িয়ে বলা হচ্ছে যে এই বিল এনে আমরা এই দুর্নীতিকে আটকে দেবো। আচ্ছা, ধর্ষণ হলে তৃণমূল বলতো অপরাজিতা বিল আনবো। ধর্ষণের আগে কোনো বিল ছিল না? আটকানো যেত না? ধর্ষকদের খোঁজা যেত না? চুরি হয়ে গেল, পেপার লিক হয়ে গেল 152 বার, তারপর প্রধানমন্ত্রী রাতের ঘুম উঠলো, তখন বলছে আমি বিল আনবো। আচ্ছা, সিবিআই, যে সিবিআই 152টা পেপার লিকের তদন্ত করতে পারে না, নাকি করতে দেওয়া হয় না, যে সিবিআই প্রধান অভিযুক্ত মুখিয়াকে চার্জশিট দিতে পারে না, সেই সিবিআই তো এই তদন্তগুলো করবে। আচ্ছা, এই সিবিআই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ অব্দি একটা দুর্নীতি তদন্ত করতে পেরেছে? আচ্ছা, 75-25-এর ভাগের কথা শুনতাম, 25% তো ক্যামাক স্ট্রিটে যেত, 75% তো এই জাভেদ খানের কাছে থাকতো। এই জাভেদ খানদের কেন বিজেপি শেল্টার দিচ্ছে? আজকে তৃণমূল CPM এর সঙ্গে গুলিয়ে দাও, আর পুরো তৃণমূলটাকে বিজেপি মাথায় তুলে রাখবে। 24 ঘন্টার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড আমি শেষ করছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী হবে বিজেপির, আর এখানে তার স্ত্রী নয়না দেবী তৃণমূলের MLA মমতার সঙ্গে ঘুরবে। আচ্ছা, সেটিং কার সঙ্গে? কেন তৃণমূলের চোরগুলো ধরা পড়ছে না? খালি গুলিয়ে দিলে জেহাদি, জামাতি, পাকিস্তানি এসব ছাড়ুন, পেপার লিক বন্ধ হচ্ছে না কেন? তার উত্তর বিজেপিকে দিতে হবে। অভিষেক জেলে যাচ্ছে না কেন? তার উত্তর বিজেপিকে দিতে হবে। কোভিড, আমি বলছি কেন একটা দীর্ঘ তালিকা সৈকত গিরি দিচ্ছে আমাকে। আমি নিঃসন্দেহে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, কিন্তু তার আগে খুব দ্রুত একবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে চলে যাবো। আমি বলছি মূল প্রশ্ন যেটা, তার মানে এই সেবাশ্রয়কে সামনে রেখে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লার্জার দ্যান লাইফ একটা ইমেজ তৈরি করতে চেয়েছিলেন, যেটা থেকে তিনি পলিটিক্যাল বেনিফিট খোঁজার চেষ্টা করেছিলেন, এবং সে কারণে এই সমস্ত সাধারণ গরিব গুরব মানুষদের কি আমি বলছি পলিটিক্যাল গিনিপিগ বানানোর চেষ্টা করা হয়েছিল? এই গোটা সিস্টেমের সঙ্গে যারা যারা জড়িত, যারা আধিকারিক রয়েছেন বা যারা জড়িত চিকিৎসকেরা রয়েছেন, তারাও কেন এই তদন্তের আওতায় সমানভাবে আসবেন না? দেখুন, আজকে না, গতকাল বিধানসভায় জানা গেছে যে বোধহয় সম্ভবত 21 থেকে 26 পর্যন্ত যে CAG রিপোর্ট সেটা পেশ হয়নি।
পেন্ডিং বিশাল 28 খণ্ড পেন্ডিং রিপোর্ট, সেটাও আমরা দেখাবো। হ্যাঁ, সেটা করা হয়েছে। তো এই সিএজি রিপোর্ট যদি প্রকাশিত হয়, সর্বসমক্ষে আসে, তাহলে হয়তো দেখতে পাওয়া যাবে যে যেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রোথ, রেভিনিউ গ্রোথ হয়েছে, সেই টাকা অন্য দিক থেকে আবার বেরিয়ে গেছে কোনো না কোনো অনিয়ম, অবৈধ কাজ কারবারে, এবং তার ফলে 9 লাখ কোটি টাকা দেনা হয়ে গেল এবং পশ্চিমবঙ্গ ধারে দেনায় ডুবে গেল, অথচ পশ্চিমবঙ্গের হয়তো বা লাভ করবার অবস্থা থাকতে পারত। তো এই যে অবৈধ কাজ, অনিয়ম, ভুরি ভুরি অনিয়ম অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন, তার তো নিশ্চিতভাবে শাস্তি হওয়া দরকার। কিন্তু মুশকিল হচ্ছে গোটা বিষয়টা এমনভাবে জড়িয়ে আছে, যেটার কথা সৈকত বলল, যে যারা সেই সময় কাজ করেছেন তার হয়ে, তারা আজকে নানাভাবে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, এবং ভালো তৃণমূল হলেই তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছে। এই ইমিউনিটি পাওয়াটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের পক্ষে, বিজেপি কর্মীদের পক্ষে এবং বিজেপির যারা প্রান্তিক স্তরের নেতা আছে তাদের পক্ষে খুব মনোবেদনার কারণ হচ্ছে। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, মানে তারাও তাদের মনে হচ্ছে যে এই যে লোকগুলো যারা চুরি করলো তাদেরকে বিজেপি মাথায় তুলে রাখলো, আর আমরা যারা মার খেলাম, যারা ওই অভিজিৎ সরকারের মতো লাইভ দেওয়া সত্ত্বেও, ফেসবুক লাইভ করা সত্ত্বেও তাকে মেরে দিয়ে চলে গেল, এবং যারা সেদিন মারলো তারাই আবার আজকে বিজেপির কোলে বসে থাকলো, এগুলো তাদেরকে কীরকমভাবে ব্যথিত করছে, কিভাবে বেদনাহত করছে, এটা তারা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। এবং সেই জায়গাটা সবচেয়ে দুঃখের, অর্থাৎ এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবৈধ দুর্নীতির সঙ্গে মানে নানাভাবে যুক্ত যে মানুষগুলো, তারা যখন আজকে বিজেপির কোলে স্থান পেয়ে যাচ্ছে, কি কারণে জানি না, কারণ বিশাল ম্যান্ডেট পেয়ে বিজেপি এবং তাদেরকে আবার ভেঙে নিয়ে তাদেরকে একটা অদ্ভুতভাবে ইমিউনিটি দিতে শুরু করলো, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও বুঝতে পারছে না, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার কাজ, সেটাও যে সুসম্পন্ন হবে। সেবাশ্রয় ক্যাম্পে সাধারণ মানুষ তারা একটু চিকিৎসার জন্য গিয়েছিল, কিন্তু তাদের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়েছে। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাব এই জায়গায়, যে সলিলদা এত টাকা, সেই টাকাগুলো এলো কোথা থেকে, যেখানে এইরকম টাইপের একটা ক্যাম্প করা যায়, যেখানে বেড নিয়ে আসা হয়েছিল, বেড ফেরত দেওয়া হয় না, এক্সরে মেশিন নিয়ে আসা হয়েছে, এক্সরে মেশিন ফেরত দেওয়া হয় না, তাহলে সেই টাকাগুলো এলো কোথা থেকে এবং কোথায় কোথায় খরচ করা হলো, এটাকেও তো তদন্তের আওতায় আনা উচিত। দেখো, অভিষেক ব্যানার্জির দুর্নীতির যে টাকা, সেটা তো আরো অপরিমেয় টাকা, যে তুমি ভাবতে পারবে না যে কিভাবে করেছে, এবং পুরোটাই করেছে ভোট রাজনীতির জন্য। দেখো, তোমার চিটিং উইথ ইম্পারসোনেশন করেছে, আমি যা নই তাই প্রমাণ করার চেষ্টা করেছে, আমি ডাক্তার নই, আমাকে ডাক্তার সাজানো হয়েছে, আমি ছাত্র, আমার রেজিস্ট্রেশন হয়নি, আমাকে ডাক্তারি করানো হয়েছে, আমি আয়ুর্বেদিক পড়াশুনো করি, আমাকে প্রেসক্রিপশান লেখানো হয়েছে, সই নেই। এবং তার ফলে কি হয়েছে, গ্রামের প্রান্তিক মানুষরা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ অসুস্থ হয়ে আছে, দিনের পর দিন এই ঘটনা ঘটেছে। এটা একটা বিরাট র্যাকেট ছিল, জানো তো, এবং এর মধ্যে সুমিত্রা ছিল, এদের সঙ্গেই ছিল। এবং তার ফলে কি হয়েছে, এই সুমিত্রা এবং এই অভিষেক ব্যানার্জি এবং পুরো ককাস একটা ছিল, এই ককাসটার মেইন উদ্দেশ্য ছিল যে করেই হোক এই 7 লাখ কত হাজার ভোটে নিজের পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি জিতেছে, এবং পুরোটাই ঠকিয়েছে, মানুষকে চিট করেছে, আমি চিটিং উইথ ইম্পারসোনেশন করেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই কুণাল ঘোষ এখন বললেন যে বিধানসভায় কেন হবে, আরে একটা পার্লামেন্টে একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট, সে যদি পশ্চিমবঙ্গে কোনো ক্রাইম করে, তার কি তদন্ত করবে দিল্লিতে, তার কেস রেজিস্ট্রেশন হবে দিল্লিতে। আজকে যে কেস হয়েছে, দেখো, তুমি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন তুমি সরাতে পারো না, অ্যাটমিক এনার্জি অ্যাক্টে পড়ে, আয়োনাইজিং রেডিয়েশন অ্যান্ড নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি অ্যাক্টের মধ্যে পড়ে, তোমার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মধ্যে পড়ে, এবং বিএমওএইচ থেকে শুরু করে, সিএমও থেকে শুরু করে, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে প্রত্যেক কটা আধিকারিক, আজকে দিনের পর দিন দেখো এই ঘটনা ঘটছে। 4-4টে, আমার যতদূর আমার নলেজ আছে, 4-4টে মামলা হয়েছে। এই 4-4টে মামলা কিন্তু সিট গঠন হয়ে গেছে অলরেডি, সিআইডি করছে, এসটিএফ করছে, এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অফিসাররা করেছে। আমি জানি না এখনও সিটের মেম্বাররা কারা কারা হবে সেটা ঠিক হয়েছে কিনা। এটা কিন্তু ইমিডিয়েটলি রাজ্য সরকারকে ইমিডিয়েট স্টেপ নিতে হবে,
যাতে এই সিট গঠন অবিলম্বে হয় এবং ইমিডিয়েটলি এই সেবাশ্রয়ের যে কেলেঙ্কারি যেটা হয়েছে, যে স্ক্যাম হয়েছে, যে বিরাট পশ্চিমবঙ্গব্যাপী যে স্ক্যামটা হয়েছে, আজকে কিন্তু ইট ইজ এ টক অফ দ্য স্টেট, এটা স্টক অফ দ্য স্টেট। এবং আজকের আলোচনার বিষয়বস্তু খালি কেবল এই এবিপি আনন্দ বা মিডিয়াতে না, সারা পশ্চিমবাংলা জুড়ে এই সেবাশ্রয় নিয়ে কথা চলছে। সুতরাং আর কিন্তু দেরি করা আননেসেসারি। আমি বলছি এর মধ্যে আমি এর আগের প্রতিবেদনে দেখালাম যে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি আরেকটা আশঙ্কার কথা তুলে ধরেছেন এবং সেটাও তদন্ত হওয়া উচিত বলে তিনি বলছেন। এবং সেই আশঙ্কা যদি সত্যি হয় সেটা আরেকটা সেবাশ্রয়ের দুর্নীতির দিক খুলে দেবে, সেটা হচ্ছে রক্ত পাচার চক্র চলতো কিনা সেটাকেও তদন্তের আওতায় আনা উচিত। দেখুন, সেবাশ্রয়তে গিয়ে কত মানুষের যে ক্ষতি হয়ে গেছে তার তালিকাটা দীর্ঘ। নিঃসন্দেহে আলাদাভাবে সেটার জন্য উল্লেখ করতে হবে সেই ছোট্ট শিশুর কথা, যে এই সেবাশ্রয়ে ভুল চিকিৎসার মধ্যে পড়ে তার হাত খোয়া গিয়েছিল বলে অভিযোগ। আর সেই শিশুর পরিবারের পাশে এসে এবার দাঁড়ালো মুদিয়ালি ক্লাব। সদস্যদের তরফে করা হলো 1 লক্ষ টাকা সাহায্য। ভুক্তভোগী এই শিশুর বাবা মায়ের মুখে ফের উঠে এলো সেবাশ্রয়ের নামে প্রতারণার অভিযোগ। দেখুন, জীবনের গোড়াতেই হাত হারাতে হয়েছে শিশুকে, যে ঘটনায় আঙুল উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে। পরিকাঠামো নেই, ছিল না, পরিকাঠামো ছিল না। হ্যাঁ, তখন বাড়াবাড়ি হয়ে গেছে, আমাদের কম কষ্ট হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারের 3 বছরের মেয়ে কৃতি মান্নার জন্ম থেকে আক্রান্ত আর্টারিওভেনাস ম্যালফরমেশন নামে এক জটিল রোগে। শিশুর বাবা মায়ের দাবি, চিকিৎসার খরচ জোগাতে না পেরে বছর দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দ্বারস্থ হন তারা। সেখানে শিশুর চিকিৎসা করানোর আশ্বাসও দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিযোগ, আশ্বাস দিলেও সেখানে দীর্ঘদিন কোনো চিকিৎসাই হয়নি। সেবাশ্রয় ক্যাম্পের একটা মডেল ক্যাম্পে যাই, পৈলানের মডেল ক্যাম্প। তো সেখানকার ডাক্তারবাবুরা আমাদের সমস্ত কিছু কথা শুনে এবং আমাদের যত কাগজ ছিল সেগুলো নিলেন আমাদের কাছ থেকে। তার ঠিক পরের দিনেই ওখান থেকে কয়েকজন ছেলে, মানে তৃণমূলের সমর্থক, মানে নেতা আর কি, আমাদের লোকাল নেতা, তারা কি করলেন, আমাদেরকে গাড়ি করে নিয়ে গেলেন পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের মাঠে। ওখানে একটা মডেল ক্যাম্প হয়েছিল, ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জির সঙ্গে আমাদের ওখানে দেখা হয়। আমাদের তো ডাইরেক্ট বললেন যে এই বাচ্চা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, এই বাচ্চার যখন আমি দেখছি এর দায়িত্ব আমি নিচ্ছি। ভেবেছিলাম সত্যি উনি একটা কিছু করবেন। এরপর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন কেটে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হওয়া তো দূর, উল্টে শিশুর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসেই রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। পরবর্তীকালে প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় শিশুটির ডান হাত। রবিবার কৃতি মান্না নামে ওই শিশুর পরিবারের হাতে মুদিয়ালি ক্লাবের তরফে তুলে দেওয়া হলো 1 লক্ষ টাকার চেক। একটু ফান্ড আমরা সবাই মিলে তুলেছি এবং সেই পরিবারের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা মুদিয়ালি ক্লাবের তরফ থেকে বাচ্চাটির সুস্থতা কামনা করি। অনেকটাই পথ চলা বাকি। মনে আশা ছিল যে এনারা করবেন, আগে আশাটা করিনি, কিন্তু যখন এসছি দাদাদের কাছে তখন আমি আশা করেছি যে না, দাদারা যখন আশ্বাস দিয়েছেন পাশে আছেন, নিশ্চয়ই দাদারা কিছু না কিছু করবেন। সেবাশ্রয় চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতে আগেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা। এফআইআর এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট 6 জনের। রাজ্য সরকার থেকে এক ধরনের ইনকোয়ারি করছি, ধরুন এক ক্রিমিনাল প্রসিডিংসও হয়তো আরম্ভ হয়েছে। এই ধরনের চিকিৎসা বিভ্রাট ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিত, যেখানে নেগলেক্ট হয়ে, যেখানে ঠিকমতো ডাক্তার ছিল না, সেটা হয়েছে। কতজন এর তার শিকার হয়েছে আমরা জানতে পারছি। এটা একটা ন্যাশনাল ডিসগ্রেস। আমাদের তো লজ্জিত তো নিশ্চয়ই, কিন্তু আমাদের রাগও হচ্ছে। কিন্তু যেভাবে শুধু চিকিৎসার গড়িমসির কারণে 3 বছরের শিশুটির অপূরণীয় ক্ষতি হলো, তার দায় কার? অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আজ বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী। যোগ্য না হয়েও মিলেছিল ক্ষতিপূরণ, আবার কোথাও একই অ্যাকাউন্টে ঢুকেছিল একাধিকবার টাকা, সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যাতেও গড়মিল ছিল। আমফানের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়েও এবার ক্যাগের রিপোর্টে একাধিক অভিযোগ উঠে এসেছে। প্রাকৃতিক বিপর্যয় আসলে পরে এদের নাচ গান বেড়ে যেত, কটাক্ষ করে বললেন শিল্পমন্ত্রী। পাল্টা উত্তর দিয়েছে কালীঘাট তৃণমূল শিবির। দেখুন, শুরু থেকে শেষ কার্যত গোটাটাই প্রশ্নের মুখে। আমফানের ত্রাণ বন্টনে ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ উঠল বিধানসভায় পেশ হওয়া ক্যাগের রিপোর্টে। অতিরঞ্জিত ও অবাস্তব ক্ষতির হিসেব দেখানো থেকে শুরু, এরপর ভুক্তভোগীদের সংখ্যায় বিপুল গড়বিল, যাচাই না করেই দেদার অর্থবিলি, এক অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা,
যোগ্য না হয়েও ক্ষতিপূরণের অর্থ পাওয়া, উপভোক্তার অ্যাকাউন্ট ও টাকা পাওয়া অ্যাকাউন্ট নম্বরে অমিলের মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ ধরা পড়েছে ক্যাগের রিপোর্টে। শনিবারই বিধানসভায় তৃণমূল আমলের মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তোর সর্বাঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা? গরিব মানুষের অর্থ লুট করেছে। সমস্ত প্রাকৃতিক বিপর্যয় আসলে পরে এদের নাচন কোদন বেড়ে যেত। এই টাকা আসবে কেন্দ্র থেকে আর মারবো। 2020-র 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যে, প্রভাব পড়ে 16টি জেলায়। সেই সময় কেন্দ্রীয় সরকারের থেকে ক্ষতিপূরণ বাবদ 35,000 কোটি টাকা সাহায্যের আবেদন জানায় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু আমফান ক্যাগের রিপোর্টে শুরুতেই বলা হয়েছে এই পরিমাণ ক্ষতিপূরণ দাবি অতিরঞ্জিত এবং অবাস্তব। অত পরিমাণ ক্ষয়ক্ষতির সপক্ষে পর্যাপ্ত নথিও দিতে পারেনি তৎকালীন সরকার। আমফানের তাণ্ডবে পুরো বাড়ি ভেঙে গেলে 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে 5,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার। 24 লক্ষের বেশি পুরো এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য চাওয়া হয়েছিল 18,000 কোটি টাকার বেশি। কিন্তু রিপোর্ট বলছে পুরো বাড়ি ভাঙার যে সংখ্যা দেখানো হয়েছিল তার থেকে ক্ষতিপূরণ পাওয়ার পরিমাণ প্রায় 70% কম। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যোগ্যতা নেই এরকম 3 লক্ষের বেশি উপভোক্তাদের বাড়ি ভাঙার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 250 কোটি টাকারও বেশি। 1,500-এর বেশি এমন উপভোক্তা রয়েছেন যাদের বাড়িতে কোনো ক্ষতিই হয়নি, কিন্তু তাদের প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রয়েছে একই অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢোকার অভিযোগও। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 9,226 জন এমন ক্ষতিগ্রস্ত রয়েছেন যাদের অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। সেই টাকার অঙ্কটা ছিল 18 কোটি টাকারও বেশি। আমফানে যে আসছে আমরা তো একটু আতঙ্কিত। এটা তো হাউসে যখন আলোচনা হবে তো বলতে হবে, কি বলবো? প্রথম কথা, এত বড় হার হয়েছে, মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছে। মানে যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। যারা দায়িত্বে ছিলেন সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। চৌর্যবৃত্তি, গরিব মানুষের অর্থ তারা মেরে দিয়েছে। এবং এই আমফান টামফানের ব্যাপারে এরা তো হিসেব দেওয়ার বিরুদ্ধে। তো ওইখান থেকে তো মানে সমস্ত কিছুর থেকে তো অর্থ মারার একটা ফিকির। সবাই মিলে এই কাজটি করেছে এবং সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনও ডাকার ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজেপির যে সরকারগুলো আছে সেখানকার ক্যাগ রিপোর্ট বের করুন না। বিজেপির যে সরকারগুলি আছে অন্য রাজ্যে সেখানকার ক্যাগ রিপোর্টগুলো একটুখানি দিতে বলুন না। তারপর দেখবেন ক্যাগ রিপোর্টের পাতায় পাতায় কী থাকে আর কেন থাকে। ক্যাগকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, ক্যাগ কন্ট্রোলড বাই বিজেপি, মানে নট বিজেপি বাট কেন্দ্রীয় সরকার। তো এখন ক্যাগ তারা কিছু দিয়েছেন, এটা ঠিক না ভুল এগুলো তো জানি না, এটা প্রশাসনিক বিষয়। অতীতে আমফানের ক্ষতিপূরণের অর্থবিলি নিয়ে জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ ওঠে। কোথাও বিতর্কের মুখে প্রশাসনকে টাকাও ফেরত দিতে দেখা গিয়েছিল, আবার কোথাও টাকা আদায় করতে বাড়িতে নোটিশ দিতে হয়েছিল প্রশাসনকে। এবার সরাসরি ক্যাগের রিপোর্টে উঠে এলো দুর্নীতির প্রসঙ্গ। অর্ণব মুখোপাধ্যায়, ঝিরম কর্ণজাই, সুনীত হালদার, এবিপি আনন্দ। না হ্যাঁ, আমি এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আমি এইখানে আসতে চাইবো। তার মানে মূল বিষয় হচ্ছে বিমলদা, এইবারে তো প্রশ্নগুলো আসবে এই যে সিএজি রিপোর্টটা পেশ করা হয়েছে এবং সেখানে যা যা ডিসক্রিপেন্সিস দেখা যাচ্ছে, তার মানে এই যে 20 থেকে 26 পর্যন্ত 20-21 থেকে 25-26 পর্যন্ত 5 বছরের যে ক্যাগ রিপোর্ট পেশ করা হলো না বিধানসভায়, তার মানে কি এইটা বুঝে নিতে হবে? তার মানে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্য ছিল, একের পর এক তথ্য সামনে আসছিল, যার পরে এই তথ্যগুলো যদি সর্বসম্মুখে বা বিধানসভায় আসতো তাহলে গোটা বিষয়টা সরকারের আসল চেহারা, কিভাবে দুর্নীতি হয়েছে তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই আমফানের টাকা নিয়ে, সেটা বিধানসভায় আসা মানে একেবারে পাবলিক প্ল্যাটফর্মে চলে আসতো, গোটা বিষয়টা দিনের আলোর মতন সামনে আসতো। সেই কারণে ধামাচাপা দিতে হবে, তাই কি এতদিন পেশ করা হয়নি? শুভ্র, ব্যাপারটা শুধু 2020 থেকে শুরু হয়েছে বললে ভুল বলা হবে। গোটা তৃণমূল দলটাই ক্ষমতায় আসার পর থেকে যে একটা ভয়ঙ্কর দুর্নীতি চক্র তৈরি করেছিল, সেই দুর্নীতি চক্রের মাথায় যিনি বসেছিলেন তার নাম মমতা ব্যানার্জি। আমি বারবার বলবো মমতা ব্যানার্জি আপাতভাবে নিজের এই তথাকথিত সহজ সরল জীবনযাত্রা, ওই সাদা শাড়ি, চটি পরা, এগুলো ছিল তার কাছে একটা মুখোশ মাত্র। আসল মুখ ছিল এই সমস্ত দুর্নীতিকে আড়াল করা। কেন আমি বলছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকার কিন্তু
বিধানসভায় একটা কমিটি হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। যে কোনো সরকার বিরোধী দলের একজনকে সেখানে বসায়, বিরোধী দল নামগুলো দেয়, তারা কিন্তু প্রথম থেকেই বিরোধী দলের কাউকে সেখানে বসাতে রাজি ছিল না। প্রথম থেকে নানা ফন্দি ফিকির করেছে যাতে বিরোধী দলের কেউ ওখানে না বসে। কারণ একটাই, নিজেদের যে পাহাড় প্রমাণ দুর্নীতি পিএসসি ধরে ফেলতে পারে, কারণ পিএসসি খুব পাওয়ারফুল বডি। দ্বিতীয় কথা হচ্ছে, এরা প্রথম থেকেই কোনো রকম বিরোধিতাকে রাখতে চায়নি। কেউ বিরোধী হলে মেরে ধরে তাকে দলে ঢুকিয়ে আমার মনে আছে বিমল দা সেই সময় মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন, তারপর সেখানে পিএসসি চেয়ারম্যান করা হলো এবং আমি বলছি একদম একদম মানে আমি তখন বলছি হ্যাঁ। কারণ আমার দেখো, আমার বিধানসভার স্পিকারের পোস্টের প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে বিধানসভার স্পিকার দেখতেও পেতেন না মুকুল রায় কোন দলে, তিনি জানতেন না। তিনি বলতেন না তো বিজেপিতে, তাকেই পিএসসি করব। অথচ ওই বিধানসভার স্পিকারের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। আগে কেন কে জানে বুঝতে পারিনি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। মুকুল রায়কে কেন করা হলো? কারণ তিনি তখন বিজেপিতে নাম লিখিয়েছেন কিন্তু তৃণমূলে চলে গেছেন, তাকে করতে হলো। ফলে এই সব লোকগুলোকে বেছে বেছে করেছিল যারা তৃণমূলের কাছাকাছি থাকবে এবং যারা এই দুর্নীতিগুলোকে ধরবে না। এই কারণেই প্রথম থেকে এই কাণ্ডগুলো করেছিল। আর আমফানে যেটা যখন হলো তখন তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ম্যাচিওর স্টেজে পৌঁছে গেছে, একদম ম্যাচিওর স্টেজে। তখন একেবারে বলে বলে দুর্নীতি করে, তখন আর মানে আটকানোর কোনো উপায় নেই। প্রতিটি ব্লকে, প্রতিটি গ্রামে, প্রতিটি বুথে ওই ক্রিমিনালরা তারা পুরো টাকা তোলা শুরু করেছে। ফলে তাদের কাছে আমি এখান থেকে অর্ণবদার কাছে যাব, মানে অর্ণবদা আমফানে ত্রাণ বন্টনে যেভাবে দুর্নীতি হয়েছে, মানে ক্যাগ রিপোর্টে যা প্রকাশিত হয়েছে, যেটা সামনে এসেছে, সেখানে প্রশ্নটা এই জায়গায়, গরিব মানুষের জন্য তো এই ত্রাণ, মানে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রেও যে অভিযোগটা যে একজন ক্ষতিগ্রস্ত টাকা ঢুকে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে, মানে এইভাবে দুর্নীতি। না দেখুন, এই ধরনের দুর্নীতিগুলো হয়েছে সেই কারণেই তো আজকে এই যে এত বড় একটা পরাজয় এবং মানুষের এই যে প্রত্যাখ্যান, সেই প্রত্যাখ্যানের কারণ তো এইটাই। কিন্তু আপনি একটু আগে যে দেখালেন যে মাননীয় মন্ত্রী তিনি কথা বলতে গিয়ে সবাই মিলে শব্দটা বললেন, তা আমার প্রশ্নটা হচ্ছে যে সবাই মিলের মধ্যে কারা আছে? যে 80 জন বিধায়ক এবারও এই 26 সালে তৃণমূলে জিতেছে, সেই 80 জনের মধ্যে 58 থেকে 60 জন এই মুহূর্তে তো তৃণমূল কংগ্রেসের যে মূল দল, সেই মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং তারা রয়েছেন তাদের হয়েছে আমফান যখন হয়েছে সেটা 2020 সালে, 20 সালের 20 মে, তখন কোথায় এই তৃণমূলের দুই শিবির? তখন তো তৃণমূল ক্ষমতায়। একদম, তাহলে সেই সময় তাহলে এখন তৃণমূলের দুই শিবিরের প্রসঙ্গ উঠছে, তখন কোথায়? সেই লোকগুলো এখন কাদের আশ্রয় রয়েছে? সেই লোকগুলো তো তাদের প্রত্যেকের এগেন্স্টে তদন্ত হবে তো। তারা যারা যারা দুর্নীতি করেছে সেরকম দুর্নীতিগ্রস্ত লোক যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গিয়েছেন, এরকম লোক তো ওখানেও আছে, সেই শিবিরেও তো রয়েছে। তাহলে তাদের এগেন্স্টেও তদন্ত হবে তো ইকুয়ালি, নাকি শুধুমাত্র এই ক্যাগ রিপোর্টকে, এই জিনিসটাকে দেখিয়ে শুধুমাত্র এই না আমি বলছি তার মানে এক হচ্ছে তদন্ত হবে কিনা সেটা নিঃসন্দেহে বিমল শঙ্কর নন্দ এখানে বিজেপির মুখপাত্র রয়েছেন, তিনি উত্তর দিতে পারবেন। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে যে এরপরে আপনি কি মানবেন যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলাটা সেদিন ভুল ছিল? কারণ যে পরিমাণ, আমি শুধু প্রতিবেদনে বিস্তারিত আপনারা দেখলেন, আমি ছোট্ট কয়েকটা শুধু মনে করিয়ে দিই। 1,500 জন রয়েছেন যাদের কোনো ক্ষতি হয়নি, অথচ ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছিল। তার মানে কি কারণে? সেটা কি মানে আমি বলছি তৎকালীন শাসক দলের কি বলবো, তৎকালীন শাসক দলের সঙ্গ ছিল বলে কি তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল? 3 লক্ষের বেশি উপভোক্তা, যোগ্যতা নেই, তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, অঙ্কটা 250 কোটি টাকা। এরপরে কি কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র টাকা দেন, কেন্দ্র কেন টাকা দেবে বলুন তো এই পরিমাণে দুর্নীতি যদি হয়ে থাকে? আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি, এই যে কেন্দ্রের বঞ্চনা কথাকে বলে আপনি জিনিসটাকে বললেন যে এরকম ভুল হয়েছিল, অন্যায় হয়েছিল, তাই জন্য দেয়নি। এই ইকুয়াল, এই একই রকমের অভিযোগ কিন্তু উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে এসছে, মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে এসছে। 100 দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড ধরা পড়েছিল এই জায়গা থেকে, তা সত্ত্বেও সেখানে কিন্তু টাকা বন্ধ হয়নি। তার মানেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যে টাকা যে আটকে রাখা হয়েছিল, সে টাকা যে আটকে রাখা হয়েছিল এবং সেটা তো মিথ্যে তো নয়। হ্যাঁ, হতে পারে যেখানে অন্যায় হয়েছে বা কি ক্যাগ রিপোর্টে আজকে দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে অথচ টাকা ঢুকেছে, এই জিনিসটা কিন্তু আমরা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দেখেছি, সেখানে কিন্তু বন্ধ হয়নি। এমনকি আপনি মনে করে দেখুন 75 কোটি টাকার একটা দুর্নীতি ধরা পড়েছিল গুজরাটে, সেখানে মন্ত্রীর ছেলের নামে, সেখানেও কিন্তু এই টাকা কিন্তু বন্ধ হয়নি। সে ধরা পড়েছে, সে অ্যারেস্টেড হয়েছে, কিন্তু তার সাথে বন্ধ হয়নি। এখানে কোথাও একটা ও যেহেতু আমাদের সরকার নয়, তাকে চাপে রাখা, সেই চাপে রাখার একটা কোথাও কাজ করেছিল, সেই পথ তৃণমূল কংগ্রেস অনুসরণ করেছে আপনি বলছেন। হ্যাঁ, খুব ছোট করে বাকিদের কাছে যে কোথাও কোথাও দুর্নীতি ধরলে সেই দুর্নীতিবাজকে ধরা হয়েছে অন্য সব রাজ্যে, আর পশ্চিমবঙ্গে কি হয়েছে, দুর্নীতি ধরা পড়লে সরকার তাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে দৌড়েছে, কোটি কোটি
টাকা আমাদের রাজ্যের টাকা, পৈতৃক সম্পত্তি মনে করে ওখানে দিয়ে দিয়েছে উকিলকে। ফলে এটাই পার্থক্য। তো উত্তরপ্রদেশে দুর্নীতি হলে তার কোমরে দড়ি পড়ে যায়, গুজরাটে দুর্নীতি হলে তাকে অ্যারেস্ট করা হয়, ফলে সরকার টাকা বন্ধ করেনি কেন্দ্রীয় সরকার। আর এখানে যখনই নির্দেশনামা জারি করা হয় তোমার এখানে দুর্নীতি হচ্ছে, তোমার এখানে দুর্নীতি হচ্ছে, তুমি ব্যবস্থা নাও, এখানে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়ই না। বরং কেউ অন্যায় করলে, দুর্নীতি করলে তাকে বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে দৌড়ে যেত। এটা কেন মেনে নিচ্ছে না যে এই গোটা সরকারটা চোরেদের সরকার ছিল এবং সেই চোরেদের মাথা সুবিধাভোগী হাসপাতালের মান বাড়িয়ে দেখানো থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ঘাটতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে এই ক্যাগ রিপোর্টে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর অপ্রতুলতার কথাও উঠে এসেছে এই রিপোর্টে, যা নিয়ে চাপানোতর শুরু হয়েছে। দেখুন, স্বাস্থ্যসাথী মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। কিন্তু শনিবার বিধানসভায় পেশ হওয়া ক্যাগের রিপোর্টে এই প্রকল্প নিয়ে উঠেছে ভুরি ভুরি বেনিয়ম এবং পরিকাঠামোর অভাবের অভিযোগ। তালিকায় ভুয়ো সুবিধাভোগী, হাসপাতালের মান বাড়িয়ে দেখানো, হাসপাতালের সংখ্যায় ঘাটতি, পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী না থাকা, অতিরিক্ত খরচের প্রসঙ্গ বারবার উঠে এসেছে ক্যাগের রিপোর্টে। স্বাস্থ্যসাথী নিয়ে বহু রকমের দুর্নীতির কথা, বহু রকমের এরকম অনিয়ম বা বেনিয়মী যেভাবে চলার, এই কথাগুলি বারবার এসেছে। যেহেতু এখানে আর্থিক দুর্নীতি, তছরূপ, বেনিয়ম, দুর্বৃত্ত চক্রের কথাগুলি আছে, স্বাভাবিকভাবেই তারা যে এই রিপোর্টগুলি জনসমক্ষে নিয়ে আসবেন না, এতে আশ্চর্য হওয়ার কি আছে। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে 2023 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে রেশন কার্ড হোল্ডারের সংখ্যার তুলনায় প্রায় 10% বেশি স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা ছিল। এর ফলে এক্ষেত্রেও তালিকায় ভুয়ো উপভোক্তাদের থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মোট 1,65,00,000 পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে নাম নথিভুক্তিকরণ এবং স্মার্ট কার্ড দিতে গিয়ে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় 47 কোটি টাকা। যদি তথ্যের গোপনীয়তা লক্ষ্য করা যায় বা তথ্যের অসঙ্গতি লক্ষ্য করা যায়, নিশ্চিত করে আমি মনে করি সেটা সঠিকভাবে তদন্ত করে মূল্যায়ন করা উচিত। নমুনা হিসেবে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা 50টি বেসরকারি হাসপাতালের নথি যাচাই করে দেখা যায় 31টি বেসরকারি হাসপাতালকেই উচ্চমানের দেখিয়ে রেটিং দেওয়া হয়েছে। এর ফলে বেশি দামের প্যাকেজ দেওয়ায় সরকারের খরচ হয়েছে অতিরিক্ত 14.5 কোটি টাকা। হাসপাতালের সংখ্যার ঘাটতির কথাও বলেছে ক্যাগের রিপোর্ট। সেখানে উল্লেখ রয়েছে 2 কোটির বেশি পরিবারের জন্য 3000-এর বেশি হাসপাতাল থাকার প্রয়োজন থাকলেও তালিকাভুক্ত ছিল 2605টি। পরিদর্শন করা 65টি হাসপাতালের মধ্যে চিকিৎসকের ঘাটতি ছিল 32টিতে, 36টিতে নার্স এবং 16টি হাসপাতালে ভেন্টিলেটরের মতো জরুরি সরঞ্জামের অভাব ছিল। ক্যাগের রিপোর্টে রয়েছে বীমা সংস্থাগুলোর কাছে রাজ্য সরকারের বকেয়া ছিল 7,26,00,000 টাকার মতো। পরে জরিমানা সহ সেই অঙ্ক 31 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু তাও সেই টাকা বীমা সংস্থাগুলোকে মেটানো হয়নি। রিপোর্ট অনুযায়ী পর্যাপ্ত বাজেটের অভাবে 2022-23 সালে তৎকালীন রাজ্য সরকারকে 721 কোটি টাকা ঋণ নিতে হয়, যার ফলে সুদ বাবদ সরকারকে গুনতে হয়েছে অতিরিক্ত প্রায় 11 কোটি টাকা। সিএজি রিপোর্ট যত বেরোবে প্রকাশ্য ক্রমশ দেখবেন একের পর এক দুর্নীতির পাতা উল্টানো হবে। স্বাস্থ্যসাথী উপরে অডিট রিপোর্ট দেখলে আমার মনে হয় যে যেগুলো বেরোচ্ছে আর একটু কদিন বেরোক। আমরা এরকমও পেয়েছি যে রুগী নেই, সেই রুগীকে খুঁজে পাওয়া যায়নি, তার নামেও বিল হয়েছে। তো এখানে নিশ্চয়ই দুজনে হাত ধরাধরি করেছে। তো যারা এখানে দায়িত্বে ছিলেন ব্যাকএন্ডে স্বাস্থ্যসাথী স্কিমে এবং কিছু কিছু স্বাস্থ্য সংস্থা, তারা নিশ্চয়ই এর সঙ্গে যৌথভাবে দুর্নীতি করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে জানেন, ওদেরকে একটু পিএম কেয়ার ফান্ডের হিসেব দিতে বলুন। ওরা সরকারে এলো তখন কত লক্ষ টাকা ছিল ডিউ, আর এখন সেই টাকাটা 14 লক্ষ থেকে কি করে 193 লক্ষ হয়ে গেল, একটু জবাব দিতে বলবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর করুণ চেহারাটা উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। তার মধ্যে অন্যতম হল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভাব। 2022-এর মার্চ পর্যন্ত সময়কালের এই রিপোর্টে বলা হয়েছে 36% বিশেষজ্ঞ চিকিৎসকের পদই ফাঁকা, সাধারণ চিকিৎসকের অভাব রয়েছে 49%, 89% সাব সেন্টারে কোনো পুরুষ স্বাস্থ্যকর্মী নেই। রাজ্যের কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসিগুলিতে 54% চিকিৎসকের অভাব রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই 91%। 80%-এর বেশি কমিউনিটি হেলথ সেন্টারেই ছিল না রক্ত রাখার ব্যবস্থা। রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়েও ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে উদ্বেগের ছবি। 63% চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে, 44% প্যারামেডিক্যাল কর্মীর পদেও লোক নেই। জেলা সরকারি হাসপাতালগুলিতে প্রশাসনিক আধিকারিকদেরও 80% পদই ফাঁকা। যে টাকাটা আছে সরকারি কোষাগারের টাকা, সেটা দিয়ে পরিকাঠামো তৈরি করা, সত্যি কি পরিকাঠামো তৈরি হয়েছে? তাহলে এই রিপোর্টের মধ্যেই আছে, আপনারা দেখতে পাবেন যে পরিকাঠামো তৈরি নয়, বেলানো
বানানোর জন্য যে টাকা খরচ, সেই টাকাটা বেশি খরচ হয়েছে, পরিকাঠামো তৈরিতে টাকা অনেক কম খরচ হয়েছে। নতুন বিজেপি সরকার আসার আগে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা ভোটের আগে 5 লক্ষ টাকার বীমা স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণাও তিনিই করেছিলেন। এবার সেসব নিয়েই উঠছে পরিকাঠামোর অভাব থেকে নানা বেনিয়মের অভিযোগ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আমি বলছি সলিলদা, তৃণমূল আমলে আপনি একটা সামাজিক প্রকল্প দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই বা ভুয়োদের ভিড় নেই? পরপর মমতা বন্দ্যোপাধ্যায় 100টার বেশি সামাজিক প্রকল্প রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলে বারবার তৃণমূল সরকারের মহিমা কীর্তন করতেন, কিন্তু প্রায় প্রত্যেকটা প্রকল্পে ভুয়োদের ভিড়ের ছড়াছড়ি। এইবার তো প্রশ্ন উঠতে শুরু করবে এই তথ্যগুলো সামনে আসার পর, তার মানে এই সামাজিক প্রকল্পগুলো আনাই হয়েছিল কি শুধু দুর্নীতি করার জন্য, কাটমানির জন্য? না, তার জন্য দায়ী কে? এই রেসপন্সিবিলিটি ফিক্স আপ কে করবে বলো তুমি শুভ্রজিৎ? স্বাস্থ্যসাথী, তাতে দুর্নীতি। 100 দিনের কাজ, ইউসি দেবে না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে না, তাতে দুর্নীতি। তারপরে তুমি দেখো এই স্বাস্থ্য ব্যবস্থাতে, আমি শুধু বললেন আমার মনে পড়ে গেল এই যে জন্ম মৃত্যু শংসাপত্র তৃণমূল আমলে এসআইআর চলাকালীন কি পরিমাণে দুর্নীতি হয়েছে, তার জন্য রাজ্য জুড়ে এখন তল্লাশি চলছে পুলিশের বিভিন্ন পুরসভা পঞ্চায়েত। বন্যার জলে ভেসে গেল, বন্যার জলে ভেসে গেল। আমাদের পাড়া আমাদের সমাধান দিল 10,000 কোটি টাকা, কোথা থেকে পেয়ে? সরকারি টাকা ডিফলকেশন করেছে। এগুলো একটার পর একটা খালি আমাদের এই টিভিতে এসে, তোমাদের সংবাদ মাধ্যমে এসে চেঁচাতে হয়, কিন্তু তার কোনো রিমেডি নেই, একটা রিমেডি নেই। কেন মামলাগুলো হবে না? কেন ইনভেস্টিগেশন হবে না? কেন এফআইআর হবে না? স্পেসিফিক কেসে, স্বাস্থ্যসাথীর কেসে যেখানে ডিফলকেশন হয়েছে, একটাই মামলা হোক। 100 দিনের টাকা, একটাই মামলা হোক, দিনের পর দিন। এই তোমার ওই আমাদের পাড়া আমাদের সমাধান, এই বার্থ সার্টিফিকেট নিয়ে, ডেথ সার্টিফিকেট নিয়ে একটাই মামলা হোক। আমি বলছি হওয়ার পরে কেন রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা হবে? আমি বলছি প্রথমত বিধানসভার ভেতরে যে সিএজি রিপোর্ট এসছে তাতে প্রমাণিত যে গত 15 বছর এই সরকারটা চুরি দুর্নীতিতে নিমজ্জিত ছিল। কিন্তু কারা আজকে এই তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে বিজেপির হয়ে ভাষণ দিচ্ছেন? যে তাপসবাবু 2024 অব্দি তৃণমূলের একটি জেলার সভাপতি ছিলেন, তার মুখ থেকে শুনবো। বাপি হালদার সুন্দরবনে আমফানের দুর্নীতিতে সবচেয়ে বড় অভিযুক্ত তৃণমূলের এমপি, যার বাড়ি থেকে আমফানের ত্রিপল উদ্ধার হয়েছিল, সেই বাপি হালদার আজকে ভালো তৃণমূল হয়ে ঘুরে বেড়াবে? তার সঙ্গে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ডিনার করবে? তাহলে দুর্নীতি তদন্ত করবে কে? কথা তো ঠিক। তখন মুকুল রায়কে বসানো হয়েছিল যাতে পিএসসি চেয়ারম্যান সিএজি দুর্নীতি নিয়ে মুখ না খোলেন। সাজানো পাপেট লিডার অফ দ্য অপোজিশন, পাপেট পিএসসি চেয়ারম্যান। আজকে এই যে ঋতব্রতপন্থী তৃণমূল, এই যে ফিরহাদ হাকিম এখন পিএসসি চেয়ারম্যান, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে বিধানসভার ভেতরে। ফিরহাদ হাকিম বলছে, আরে বাবা আমি তো তোমাদেরই লোক, আমাকে একটু বলতে দাও, আমি তো বিরোধী নই। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে কে পুরমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেছে, ভূয়সী প্রশংসা শোনা গেছে। তাহলে পুরনিয়োগ দুর্নীতি চলে গেল, স্বাস্থ্য দুর্নীতি। আচ্ছা, হেলথ সেক্রেটারির নামটা কি বলুন তো? দফা 1 দাবি 1, স্বাস্থ্য সচিবের পদত্যাগ। আজকে 2 মাস হয়ে গেল সরকার স্বাস্থ্য সচিবকে সরিয়েছে। অভয়ের মায়ের মুখ বন্ধ কেন? বিধায়ক হওয়ার পর আর আরজিকর নিয়ে কোনো কথা মনে পড়ছে না। আমি বলছি আজকে যে একের পর এক দুর্নীতির গল্প, চিত্রনাট্য, আর মমতা অভিষেককে দেখি আর কতদিন? রাজ্যে তো মানুষ আর মমতা অভিষেককে ভোট দেয়নি, ভোট তো পরিবর্তন করেছে। তাহলে বাংলার মানুষের জন্য দুর্নীতি তদন্ত হবে কি হবে না? সিবিআই ইডি কোথায় গেল? দেখুন, এই সিএজি রিপোর্টে এক তো হচ্ছে আমফানে কিরকম দুর্নীতি হয়েছে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যসাথীতে কিরকম দুর্নীতি হয়েছে, একই সঙ্গে পঞ্চায়েত স্তরে কিরকম দুর্নীতি হয়েছে তার ডিটেল রিপোর্ট রয়েছে। আমি যেটা নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো, তার মানে এইবার তো প্রশ্ন উঠতে শুরু করবে, এই ধরুন বর্তমান রাজ্য সরকারের ওপর মাথার ওপর এই যে 8 লক্ষ কোটি টাকার মতন ঋণ রয়েছে, এই মুহূর্তে একটা শিশু ভূমিষ্ঠ হলে 80,000 টাকা ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে। এই ঋণের জন্য কি ওই যে বিপুল পরিমাণে দুর্নীতি বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে হয়েছে, সেগুলো কি দায়ী নয়? দেখুন, আমি 2-3টে কথা বলবো। ক্যাগ রিপোর্ট যদি খুব ভালোভাবে দেখা হয় তাহলে ওই চাকরি হারাদের ক্ষেত্রে যেভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে 17 রকম উপায়ে টাকা রোজগার করা হয়েছিল, ঠিক সেই রকম প্রত্যেকটাতে 30 রকম করে টাকা রোজগারের উপায় করা আছে। সেইটা আমরা দেখতে পাবো, দুর্নীতির উপায় দেখা আছে। কিন্তু টাকা যে এই যে অর্ণব যে একটু আগে বললেন টাকা আসে না, 20শে মে আমফান হলো, 22শে মে প্রধানমন্ত্রী এখানে এলেন। প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেওয়া হয়নি, তৎকালীন চিফ সেক্রেটারি তার সঙ্গে বৈঠকেই গেলেন না, সেসব তো আমরা জানি, সেসব ইতিহাস, সেসবের মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু 1000 কোটি টাকা উনি ডিক্লেয়ার করে গেছিলেন।
এবং সেই টাকা নবান্নে কন্ট্রোল রুমে বসে বসে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিক করতেন কিভাবে টাকাগুলোকে নয়ছয় করা যায়, কারণ 1000 কোটি টাকা যে কিভাবে গেছে আমফানের দুর্নীতি নিয়ে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আমরা দেখছি আবার নতুন আইন আসছে, আইনে যদি এই পঞ্চায়েতের অফিসারদের রেসপন্সিবল করে কিছুটা ক্রেডিবিলিটি বাড়ানো যায় ভালো কথা, এখন সেটা কতখানি হবে দেখার ব্যাপার। সেটা না, যে ধরনের ভয়াবহ দুর্নীতির চক্র তৃণমূল তৈরি করেছিল সেই চক্রটা বাম আমল থেকেই এসেছিল। বাম আমলেও পঞ্চায়েতে যথেষ্ট দুর্নীতি হয়েছিল, সেই চক্রগুলো ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেসে এবং তারা দুর্নীতিটা অবাধে চালিয়ে যায়, সেগুলোকে মাটি থেকে উপড়ে ফেলা একদম শিকড় সময়, সেটা আমাদের কাজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তৃণমূলকে কিছু বললে তো তৃণমূলকে কিছু বললে তো সিপিএম এর রাগ হয়। 2008 সালে যখন 2008 সালে অতীত থেকে এবার আমরা ভবিষ্যতে দিকে এগোচ্ছি, এই এবার সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত আজকের আলোচনা এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।